নিব, যেটা ব্র্যান্ডিং এর জন্য বা ডোমেন হোস্টিং পারচেস করার জন্য আমাদের নিজেদের একটা ব্র্যান্ড নেম চুজ করা খুব ইম্পর্টেন্ট। যদিও এটা আমার পরবর্তীতে তোমাদের ব্র্যান্ডিং ক্লাস শুরু হবে হয়তো শুক্রবার থেকে, মানে ঈদের পরে, তখন আরো ডিটেইলে পাবা। এখন জাস্ট আমরা আমাদের নিজেদের একটা নাম চুজ করব কিভাবে সেই জিনিসটা একটু দেখে নিই। তো সবার প্রথমে আমাদের কথা হচ্ছে যে আমি নাম চুজ করার কি আছে, আমি তো আমার নাম তো আছে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন, ধরো আমার অরিজিনাল নাম হচ্ছে মিনহাজুল ইসলাম। তো মিনহাজুল ইসলাম দিয়ে তুমি যদি ফেসবুক, গুগল বা লিঙ্কডইন এই সমস্ত জায়গায় কোথাও সার্চ করো, দেখবা হাজার হাজার মানুষ। তো আমি কি করলাম, হাজার হাজার মানুষের মধ্যে নিজেকে আসলে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা বা এক্সেপশনালি দেখানো খুবই টাফ। দ্যাটস ওয়াই আমরা কি করলাম, দেখো আমরা মিনহাজুল ইসলামের জায়গায় মিনহাজুল আসিফ ওয়ার্ডটা অ্যাড করে দিলাম, ইসলামটা বাদ দিয়ে। তো এখন দেখো মোটামুটি ইউনিক। এখন কেন আমার ইসলাম ওয়ার্ডটাতে প্রবলেম ছিল বলতো? কারণ আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত জায়গায় প্রচুর মানুষ আছে যাদের নিকনেম ইসলাম। নিকনেম মানে ফ্যামিলি নেম যেটা, ইসলাম, উদ্দিন, রহমান। তো আমরা যদি এই ওয়ার্ডটাকে স্কিপ করে নিজেদের ডাক নামটা ঢুকাই দিতে পারি, তাইলে আমার নামটা ইউনিক হয়ে যায়। তবে আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট অর্থাৎ ফাইবার বা আপওয়ার্ক, নাম্বার 2 হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট, নাম্বার 3 হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট যেখান থেকে আমি ডলার উইথড্র করব, এই 3 জায়গায় আমার এনআইডি কার্ড ভেরিফিকেশন লাগবে। যেখানে এনআইডি কার্ড ভেরিফিকেশন লাগবে সেখানে আমি আমার অরিজিনাল নাম ব্যবহার করব, মিনহাজুল ইসলাম। আর যেখানে এনআইডি কার্ড লাগবে না, অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলোতে এনআইডি কার্ড লাগে না, লিঙ্কডইন বাদে, সেই সমস্ত জায়গায় আমি আমার ব্র্যান্ডিং নামটা ব্যবহার করব। আচ্ছা, তো ব্র্যান্ডিং নাম আসলে কেমন হওয়া উচিত বা কি কি ধরনের হইতে পারে? এক নম্বরই যে বললাম, আমাদের নিজেদের নামটার নিকনেম মানে ফ্যামিলি নেমটা বাদ দিয়ে যদি নিকনেমটা নেওয়া যায়, দ্যাট ইজ গুড। নাম্বার 2 হচ্ছে অনেকে এরকম একটা এক্সেপশনাল ওয়ার্ড ঢুকায়, যেমন ওয়ার্ডপ্রেস মিনহাজ, ডেভেলপার মিনহাজ, মার্কেটার মিনহাজ, ফ্রিল্যান্সার মিনহাজ, বা এখানে দেখো যে ওয়ানলি মিনহাজ, হ্যালো মিনহাজ। তো এটা খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে কি, তুমি ধরো আজকে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছো, কালকে প্ল্যান করলা যে তুমি ডিজিটাল মার্কেটিং শিখবা, বা পরবর্তীতে অন্য কোনো সেক্টরে শিফট করলা, তখন কিন্তু সমস্যা। কারণ আমি ব্র্যান্ডিং নাম একবার যখন নিব, এটা সব সময়ের জন্য প্রযোজ্য হবে। তো এটা খুব একটা ভালো আইডিয়া না, তারপর যদি না পাও একদম, তখন করতে পারো। আরেকটা আইডিয়া হচ্ছে দেখো একটা ওয়ার্ড চেঞ্জ করা, যেমন ফয়সাল আবির, দেখো FAISAL, এই ফয়সালকে সে কিভাবে লিখছে, FAY দিছে, আইটা চেঞ্জ করে লেটার চেঞ্জ করছে। অথবা মেহেদিকে কি লিখছে, মাহদি। তো এরকম ভাবে একটা লেটার চেঞ্জ করতে পারো। এইটার একটা চমৎকার উদাহরণ কি হবে বলতো? এটা একটা চমৎকার উদাহরণ, আসলে আমরা একটু দেখি। সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসদের একটা লিস্ট দেখি আমরা, আসো মন দিয়ে খেয়াল করো। আমরা এটা গুগলে ফিচার করার কথা। আচ্ছা খেয়াল করো, তারপরে সমস্যা নেই, নামগুলোর দিকে তাকাও, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখো ডাবল ইউজ করছে, একটা হওয়ার কথা ছিল। আচ্ছা, এখানে নয়নতারা, নয়নতারার জায়গায় সে কি করছে, TH, থারা ইউজ করছে, একটা এক্সট্রা ওয়ার্ড লাগাইছে। তারপর ধরো যে তামান্না ভাটিয়া, তামার জায়গায় দেখো ডাবল N, আবার ডাবল A, যাতে নামটা ইউনিক হয়। কারণ তুমি তামান্না ভাটিয়া নর্মালি লিখলে তুমি দেখবা অনেক মানুষজন পাবা, কিন্তু এই যে N ডাবল করে, A ডাবল করে, সে কিন্তু নামটাকে ইউনিক করে ফেলছে। তো এই এই জিনিসগুলো আমরা দেখি। তারপরে যে দেখো শ্রুতি হাসান, হাসানে কি করছে, HAASAN। তার মানে সে যখন মুভি করবে সব জায়গায় ডাইরেক্টর থেকে বলবে আমার এই নামটা, নামের বানান এটা ব্যবহার করবা। তার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সব জায়গায় গিয়ে দেখো ডাবল A দেওয়া, ঠিক আছে। তার মানে সে সব জায়গায় নিজের ব্র্যান্ডিংটা প্রতিষ্ঠিত করছে একটু ডিফারেন্ট একটা ওয়ার্ড দিয়ে। এটাও একটা ভালো আইডিয়া, ঠিক আছে। এরপর অনেকে যেটা করে, অনেকের নাম অনেক বিশাল বড় থাকে, 4-5 ওয়ার্ড, 6 ওয়ার্ড, ঠিক আছে, তখন শর্ট করে ফেলে, যেমন গোলাম মোহাম্মদ সাব্বির, শর্ট করে লিখলো কি GM সাব্বির, ঠিক আছে। তো এই হইলো আমাদের আইডিয়া গুলা। এখন অনেকের নিজের ব্র্যান্ডিং নাম চেঞ্জ করা নাও লাগতে পারে, অনেকের নাম অলরেডি ইউনিক, মানে গুগলে এরকম নাই। এখন আমার নাম ইউনিক কি ইউনিক না আমি কেমনে বুঝবো? আচ্ছা আসো আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন ফাহাদ ফয়সাল নামে তোমাদের একজন আছে। প্রথমেই আমাদের নিজেদের নাম দিয়ে আমরা কি করব, গুগল করব। ধরো FAHD, ফাহাদ, FAISAL।
তো আমার মনে মনে আছে এই নামটা আমার ভালো লাগছে। ভালো লাগলেই হবে না, আমার অ্যাভেলেবেল আছে কিনা বা সোশ্যাল মিডিয়াতে মানে এই নামটার কি অবস্থা আমি একটু দেখে আসবো। জাস্ট গুগল সার্চ করবা ফাহাদ ফয়সাল দিয়ে। আচ্ছা, তো ফাহাদ ফয়সাল দিয়ে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন মানুষ আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর গুগলে কিন্তু ফিচার করা নাই। এক নাম্বার পয়েন্ট, গুগলে ফিচার কি জিনিস? ধরো তামিম ইকবাল সার্চ করলাম, তো দেখো এটা হচ্ছে গুগলের নলেজ প্যানেলেই দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে ধরো এই যে আলমগীর আছে তোমাদের সাথে, আলমগীর এইচ কবির, এই নামটা দিয়ে সার্চ করলাম, তো দেখো যে হাতান দিকে এই যে গুগলে তোমার ফিচার করা। এখন আমি যদি বলি আমি আলমগীর এইচ কবির ব্র্যান্ডিং নাম দিয়ে করব, আমি কি হবে? কারণ একজন তো অলরেডি ফিচার হয়ে বসে আছে। সুতরাং আমার এই নামটা দিয়ে হাতের ডান দিকে কেউ ফিচার আছে কিনা এই জিনিসটা দেখবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই লোকটা সেলিব্রিটি টাইপের কিনা, কেমনে বুঝবো? ইমেজেসে গেলে তুমি দেখো এই লোকটার ছবি একবার দুইবার তিনবার চারবার, এটা কিন্তু একই লোক। তাইলে ঝামেলা হয়ে গেল, তো তাহলে এই একই লোক বারবার আছে, একে ফেলা যাবে না। এর লিঙ্কডইন, বিহেন্স, কোরবান ভিডিও ওয়েবসাইট, তারপর ডোমেইন, ফেসবুক, সব জায়গায় ওর ছবি। তাইলে কিন্তু ঝামেলা হয়ে গেছে। তাইলে দুটো জিনিস চেক করলাম, এই লোকটা কাইন্ড অফ সেলিব্রিটি, সুতরাং আমি এই নামটা দিয়ে ব্র্যান্ডিং করতে পারবো না। তো আমরা ফাহাদ দিয়ে করতে পারবো কিনা দেখি। ফাহাদ ফয়সাল দিয়ে ডান দিকে কেউ ফিচার নাই। এবার ইমেজেসে গিয়ে দেখি তো একই মানুষের ছবি বারবার কিনা, না। এটা একজন, এই দুজন হয়তো বা একই, এটা আরেকজন, এটা আরেকজন, এটা আরেকজন, এটা তো এই যে এই কয়জন তো একই লাগতেছে। আচ্ছা, এটা ব্র্যান্ডিং এর জন্য পারফেক্ট হবে না, দেখো একই মানুষ, এই যে এক দুই তিন চার পাঁচ ছয়, তার মানে এই নাম দিয়ে কেউ একজন আছে, কিন্তু সে ওভাবে নিজেকে গুগলে ফিচার করতে পারে না। কিন্তু একটা কন্ডিশন ব্রেক করে ফেলাইছে, ফিচার নাই কিন্তু ইমেজেসে গেলে দেখতেছি একই মানুষ বারবার, তাইলে হবে না। তোমার দুইটা কন্ডিশনই ব্ল্যাঙ্ক থাকতে হবে। তাইলে এখন ও মনে করো নিজের নামটা FAIS দিল, ঠিক আছে। তো তারপরও যদি দেখো যে লাভ হইতেছে না, তাইলে অন্য একটা ওয়ার্ড ঢোকানোর ট্রাই করো। ধরো ওর নাম একটা আসিফ মনে করো, ওর ডাক নাম, তাহলে ফাহাদ আসিফ দিল, ফাহাদ আসিফ দিয়ে দেখলো হাতের ডান দিকে কেউ ফিচার করা নাই অলে গেলে, এবং পাশাপাশি ইমেজেসে গেলে এরা এক একজন এক একটা মানুষ, তাহলেই সেই নামটা তুমি ব্র্যান্ডিং হিসাবে নিতে পারবা। দুটা কন্ডিশন, ফিচার আছে কিনা, ইমেজেসে গিয়ে দেখবা সেলিব্রিটি কিনা, শেষ। সবাই ক্লিয়ার? জি। জি জি ভাইয়া। ভাইয়া। এরপর কোনো প্রবলেম থাকলে আলমগীর সলভ করবে। আমাদের ব্র্যান্ডিং ক্লাসে এটার উপর আমার 1-1.5 ঘন্টার একটা লেকচার থাকবে, ঠিক আছে। তো আজকে আমি আর আগাচ্ছি না, রেস্ট অফ দ্য পার্ট আলমগীর কন্টিনিউ করবে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ মিনহাজ আসিফ ভাইকে চমৎকার ডিসিশন নেওয়ার জন্য। আশা করি সবাই আমরা ধরতে পারছি আসলে আমাদের কাজটা কি থাকবে। আমাদের সবার একটা করে সুন্দর ইউনিক নাম নিতে হবে। আমরা সামনে যে অ্যাক্টিভিটি গুলো করবো, এই অ্যাক্টিভিটির কারণে আমাদের আস্তে আস্তে গুগলে র্যাঙ্ক করা স্টার্ট করবে। তো আমি যাতে গুগলে খুব সহজে র্যাঙ্ক করতে পারি, এই জন্য আমাকে কি করতে হবে, একটা সুন্দর ইউনিক নাম নিতে হবে, যেটা অলরেডি গুগলে কেউ খুব ভালোভাবে এসইও বা ফিচার আসে নাই। ঠিক আছে, চলেন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? জি। ওকে। আচ্ছা, এখন আমরা একটু দেখি ব্র্যান্ডিং হওয়ার পরে বা আগের ব্যাপারগুলো কি। ধরেন আমি কিছু একটা লিখে সার্চ করলাম, ঠিক আছে। ধরেন এটা সার্চ করলাম, হ্যাঁ। এই যে সেম বিষয়টা, এখানে কেউ নাই, এখানেও কেউ নাই, এখানে কেউ নাই। বাট এইখানে একটু ব্যাপার আছে। কি ব্যাপার? ধরেন ক্লায়েন্টের সাথে যখন আমরা কথা বলি, আমরা কোনো কিছু যখন জানি না তখন কি করি? গুগল করি, রাইট? লাইক আপনি কোথাও থেকে একটা কোনো সার্ভিস পারচেস করুন, কিছু একটা কাজ নিবেন, আপনি কি করেন? তার নাম লিখে গুগল করে দেখেন, তাই না? সে ট্রাস্টেড কিনা, বা তার আদৌ কোনো ইনফরমেশন অনলাইনে এক্সিস্ট করে কিনা। এটা এটা কিন্তু আমরা সবাই করি। তো আমাদের থেকে বেশি কিন্তু বাইরের ক্লায়েন্ট গুলা করে।
কারণ ক্লায়েন্টরা যার সাথে কথা বলে তার নামটা একবার হলেও সার্চ করে সে দেখে এর সম্পর্কে সবকিছু ঠিকঠাক আছে কিনা, নাকি হুট করে একটা র্যান্ডম নাম দিয়ে অ্যাকাউন্ট করে স্ক্যাম করার চেষ্টা করতেছে। কারণ অনলাইনে স্ক্যামটা কিন্তু অনেক কমন, ক্লায়েন্টরাও এই বিষয়ে খুব সতর্ক থাকে যাতে করে স্ক্যাম থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে। কারণ ওদের ট্রানজাকশন গুলো কিন্তু অনলাইনে হয়, ওদের সকল আইডেন্টিটি অনলাইনে থাকে, তো ওদের এই বিষয়গুলো কিন্তু খুবই সেন্সিটিভ। আস্তে আস্তে আমরা ওই দিকেই যাচ্ছি। এখন ধরেন আপনি ওয়েব ডিজাইনের একটা কাজ করাবেন। আপনি ধরেন ওনার সাথে কথা বলতেছেন, আমি জাস্ট র্যান্ডম কারো নাম সার্চ করতেছি, সো কাউকে অফেন্ড করার জন্য না, জাস্ট আমার র্যান্ডম মাথায় যা আসছে দুইটা নাম মিলে আমি একটা নাম মানে সার্চ করছি। ব্র্যান্ডিং নেমটা যদি দুইটা নাম মিলে নাম মানে দুইটা আলাদা আলাদা এইভাবে ওয়ার্ড মিলে নাম করা যায়, হাসান হোসাইন আলী এগুলো ছাড়া, তাহলে বেটার। যেমন হচ্ছে এটা একটা নাম ইন্ডিভিজুয়াল, এটা একটা নাম ইন্ডিভিজুয়াল, এটা মিলে যদি একটা নাম করতে পারেন তাহলে এই জিনিসটা সুন্দরও লাগবে, একটা ব্র্যান্ডিং এর জন্য পারফেক্ট নেম। ঠিক আছে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আপনি সার্চ করে দেখলেন এখানে তেমন কিছু নাই, এখানেও তেমন কিছু নাই, ইমেজে গিয়েও আপনি দেখলেন তার কোনো ওইরকম কোনো আইডেন্টিটি নাই। এখন বলুন তো এতে করে কি আপনার ট্রাস্ট বাড়ছে না কমছে? আপনি ক্লায়েন্ট, ধরেন আজকে আপনারা ক্লায়েন্ট, আমি আপনাদের কাছে সার্ভিস দিতে আসছি, বলেন এখন আপনার কি ট্রাস্ট বাড়ছে না কমছে, না যা আছে তাই আছে, কোনো পরিবর্তন হয়নি? কমছে। ওকে, একজনকে পাইলাম যার ট্রাস্ট কমে গেছে একটু, বাকিদের কি অবস্থা? লিখতে হবে, যা মাথায় আসে তাই লিখবেন। এরকম না যে লিখলে জরিমানা ধরবো আমি। জরিমানার কিছু নেই, আপনাকে যা বলা হচ্ছে আপনি আমার সাথে ইন্টারাকশন করবেন। কারণ আপনি যদি ইন্টারাক্ট না করেন তাহলে লাইভ ক্লাসের তো আসলে তেমন কোনো লাভ নাই, তাই না? তো লাইভ ক্লাস গুলো করতেছি মেন্টরের সাথে যেন ইন্টারাক্ট করতে পারি, আমিও এই ক্লাসের একটা অংশ হইতে পারি, নট লাইক দ্যাট জাস্ট নীরব দর্শক আপনি দেখতেছেন আর কিছু করার নাই আপনার, এরকম তো না। অন্তত মানুষ যখন ম্যাচ দেখে, ক্রিকেট খেলা দেখে, যখন একটা প্লেয়ার ছক্কা মারে কি করে, বাকিরা সবাই চেয়ার করে না? সো অ্যাটলিস্ট আপনাদের রেসপন্সটা করতে হবে যাতে করে ক্লাসটা সুন্দর হয়। আচ্ছা, ট্রাস্ট কমছে, সবার ট্রাস্ট কমে গেছে কেন, হঠাৎ করে ট্রাস্ট কমে গেল, এই বেচারা তো কিছু করেও নাই। আচ্ছা, তারপর আমরা এইখানে সার্চ করি, ধরেন আমি এই নামের কাউকে সার্চ করলাম, মানে তার সাথে কথা হচ্ছে, এইখানে সে দেখলো, এখানে কিছু রিভিউ দেখলো, তার নাম্বার এন্ড এভরিথিং, তার লোকেশন এন্ড এভরিথিং সবকিছু এখানে সে দেখতে পাচ্ছে, ফাইন। আর এইখানে আমি যদি দেখি লিঙ্ক গুলো, দেখি সবগুলো লিঙ্ক কার এগুলা, এই লোকটারই। আচ্ছা, ফাইন, সবগুলো ওপেন করে করে হয়তো বা সে দেখতেও পারে চাইলে, ইমেজে গিয়েও আমরা দেখলাম সেম কাজটা। এখন বলেন তো এই লোকটাকে কি আপনার কাজ দেওয়া ঠিক হবে নাকি হবে না? উপরে দেখেন তার ট্যাগ গুলা কি, ওয়েবসাইট রেসপন্সিভনেস, ইউটিউব নাম, তারপর হচ্ছে ওয়েব ফ্লো, ইউজিং এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এগুলো তার নামে ট্যাগ। এগুলা এগুলো কিন্তু দেওয়ার কিছু না, এগুলো অটোমেটিকলি গুগল পিক করে, হ্যাঁ। এখন এখন বলেন তো আপনার এই লোকটাকে কাজ দিবেন কিনা, ট্রাস্ট আসছে কিনা? আচ্ছা, এখন যারা কমেন্ট করতেছে সবাই ট্রাস্ট করতেছে আর বাকিরা কনফিউজ নাকি? আচ্ছা, আমি ডিরেক্ট কন্ট্যাক্ট করবো, একজন পাওয়া গেছে যে ডিরেক্ট কন্ট্যাক্ট করবে। ওকে, 100% ট্রাস্ট করতেছে। এখন আপনারাই যদি ক্লায়েন্ট হন তাহলেই এই অবস্থা, আমাকে এখান থেকে দুইজনের মধ্যে একজনকে পিক করলেন। এখন আমাদের তাহলে কোনটা ফলো করা উচিত, এভাবে থাকলেই হবে নাকি এভাবে থাকলে হবে? এভাবে থাকতে হবে। না না, টিচারের বাইরে এমনি নর্মাল, আমাকে চিনেন না আর টিচার মনে করে ট্রাস্ট করলে কেমন হবে? এমনি জাস্ট নর্মালি, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড যেটা ওইটা হইতে হবে, তাই না? এখন পয়েন্ট হচ্ছে এটা হওয়ার জন্য কিছু বিষয় আমাকে মাথায় রাখতে হবে। দেখেন এইখানে একটা জিনিস কমন, যখন আমি সার্চ করতেছি এইখানেও আমাকে সর্বপ্রথম রেকমেন্ড করছে তার ওয়েবসাইট, এইখানেও আমাকে সর্বপ্রথম রেকমেন্ড করছে তার ওয়েবসাইট। মানে কি, যখন কোনো ক্লায়েন্ট সার্চ করতেছে এটা, আমি এটা সবসময় দেখা যায় আমি ক্লায়েন্টের সাথে যখন কথা বলি, ক্লায়েন্ট হয়তো বা সার্চ করে সে দেখে কোন লিঙ্কটাতে যাবে। এই লিঙ্কগুলো কিন্তু আমার বলার কিছু নাই যে এটা প্রথমে আসো এটা সেকেন্ডে আসো। আমার যে এসইও বুঝে আমার সাইটটা যদি একটু অ্যানালাইসিস করে দেখবে খুব ভালো এসইও করা নেই, আমি তো কি করে এসইও কিছুই করি না এখন পর্যন্ত, হ্যাঁ, আমার ওয়েবসাইটে। কখনো হয়তো আপনাদের আমার ওয়েবসাইটের ভিতরে হয়তো বা একটা ভিজিট করে দেখাবো আমি ড্যাশবোর্ডে। বাট আমরা এখন এসইও বা কিছুই কিন্তু করি নাই তেমন, জাস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসে সাইট করো, ওয়ার্ডপ্রেস থেকে বেসিক যেটা অটো অটো হয় এসইও ওইটাই। আমি তেমন কোনো এসইও বা কিছুই করি না, এটা অটোমেটিকলি ভিজিটর উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে চলে আসছে। আমি কিন্তু অন এভারেজে দেখা যায় প্রতি মাসেই 400 থেকে 550 পরিমাণ মানুষ এখানে ভিজিট করে। 400 থেকে 550 পরিমাণ সবাই তো আর আমার পরিচিত না, কিছু মানুষ তো অবশ্যই ইন্টারন্যাশনালি সার্চ করতেছে আমাকে, হ্যাঁ।
তো তারা কি করতেছে, আমার রেজাল্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছে। তো আমি যদি গুগল মাই বিজনেসে যাই, এটা আপনাদের দেখানো হবে কেমন আপনারা এটা মেনটেন করবেন। ওখানে কিন্তু দেখা যায় যে কি পরিমাণ মানুষ সার্চ করতেছে। ফাইন, যেমন এই যে আমি যদি আমার গুগল মাই বিজনেস দেখাই, এই যে এখানে দেখেন, এখানে প্রায় 268 হয়ে গেছে। আজকে কয় তারিখ মাত্র? আজকে তো মাত্র দেখা গেছে মাসের 3 ভাগের 1 ভাগ গেছে, তাই না? এতেই কিন্তু প্রায় 300-র কাছাকাছি মানুষ সার্চ করতেন। 300 তো আর স্টুডেন্ট না, আপনারা মাত্র 36 জন। আর সব কিছু মিলেও যদি আমি বলি, সবাই তো সার্চ করবেও না, তাই না? তো এইতে করে কি বোঝা যায়? আর আপনাদের তো ক্লাস এখনো নেই নাই, তো আপনারা কাজ করবেন কোথেকে? এটাতে বোঝা যায় ইন্টারন্যাশনাল থেকেও আমার কিন্তু প্রচুর পরিমাণে ক্লায়েন্ট ভিজিট করতেছে, যাদের সাথে আমি কনভারসেশন করতেছি তারা করতেছে। আমি যেসব এজেন্সিতে লিঙ্ক আছি, এজেন্সি ওয়েবসাইটের মধ্যে আমার নাম আছে, তারা হয়তো ওই আমার নামটা লিখে সার্চ করে খোঁজার চেষ্টা করতেছে যে এই লোকটা আদৌ ট্রাস্টেড কিনা, সে সিনিয়র ডিজাইনার ডেভেলপার হিসেবে কেন এই যে এজেন্সিতে আছে, তার দেখা যায় কোনো পাস্ট আছে কিনা যেটা আসলে স্ক্যাম করছে, এরকম কিছু। এখন পয়েন্ট হচ্ছে, এই জিনিসগুলোর জন্য কি করতে হয়? ওয়েবসাইটটা ইম্পর্টেন্ট। কারণ আপনি এই সোশ্যাল মিডিয়া গুলো আপনার সাথে কানেক্ট করার জন্য যা, সে সোশ্যাল মিডিয়ায় যাবে। বাট যে কাজ দেখতে চায় আপনার, আপনি আদৌ কাজ পারেন কিনা, সে কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারলে ক্লিয়ার লিখেন, হাত চালান। কয়দিন পরে প্রচুর মাউস টিপতে হবে, কিবোর্ড টিপতে হবে। তো যা বলবো দ্রুত রেসপন্স করবেন, অভ্যেস করেন। ওয়েবসাইট ইজ এ মডার্ন ভিজিটিং কার্ড, খুব সুন্দর একটা কথা বলছে উনি। ফারহান নাসিম বলছে ওয়েবসাইট ইজ এ ডিজিটাল ভিজিটিং কার্ড। গুড লাইন। আচ্ছা, পয়েন্ট হচ্ছে, এখন এইখানে যখন মানুষ ভিজিটে আসলো, আসার পরে এই ওয়েবসাইটটা দেখার পরে ডিপেন্ড করবে সে আমাকে বুঝতে পারবে স্কিল কিনা। আমার সবকিছু আমি এখানে সুন্দর করে সিম্পলের উপর রেখে দিছি, যাতে করে সে বুঝতে পারে, হ্যাঁ, দিস ইজ এ ক্যাপেবল পারসন। আমি বুঝতে পারলাম সে পারবে। এখন পয়েন্ট হচ্ছে, আমাদেরও এটা লাগবে কিনা। 100% আমাদের সবার এটা লাগবে। একটা ডোমেন যেটাতে আমার পোর্টফোলিও সাইট থাকবে, এটা সবার লাগবে। একটা সাইট র্যাঙ্ক করতে 2 থেকে 3 মাসের মতন সময় লাগে। তো আমাদের কোর্সের শিডিউলটাও 3 মাস প্লাস সামথিং, তাই না? তো আমরা যদি এখন থেকে এটা রেডি না করি, আমরা কিন্তু র্যাঙ্কে দেখা যাবে মার্কেট প্লেসে এমন টাইমে নামবো যখন আমাদের সাইটটা র্যাঙ্কে আসে নাই তখন। তো এটা আমাদের জন্য একটা কিন্তু ব্যাক পয়েন্ট। সো এটা, এই পয়েন্টটা আমরা শুধু শুধু কেনই হারাবো, তাই না? এটা খুব পাওয়ারফুল একটা পয়েন্ট, আমাদের অবশ্যই এটা নিয়ে আগে। সাউন্ড তো আছে, এখন উনি সাউন্ড না শুনতে বললে তো আমি বললেও শুনবে না। সাউন্ড আছে, আপনার টেক্সচুয়াল সাউন্ড আছে, ওনাকে বলেন জুম থেকে বের হয়ে আবার জুমে ঢুকতে। হ্যাঁ। সো পয়েন্ট হচ্ছে, যেটা বলতেছিলাম, যে আপনার ওয়েবসাইট মাস্ট বি লাগবে। আমরা যেই সেক্টরে আছি, এই সেক্টরে কাজ করতে গেলে আমার নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট একটা মাস্ট বি লাগে। এখন আমি যদি বলি, আচ্ছা আমার তো এই একটা ওয়েবসাইট আছে, এই যে এক্স ওয়াই জেড। আচ্ছা ধরেন আপনি অনলাইনে বুঝেন ভালো, হ্যাঁ, আপনাকে এইটা দিলাম আমি, এটা এই লিঙ্কটা দিয়ে বললাম এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট, ভিজিট করে দেখেন। আচ্ছা আপনি বলেন তো, আপনি এটা দেখে সাথে সাথে কি এটাতে ক্লিক করবেন, নাকি একটু চিন্তা করবেন এটাতে ক্লিক করা উচিত হবে কিনা? দেখি আপনাদের নলেজ কতটুকু অনলাইন সম্পর্কে। এক্সওয়াইজেড ভেরি সাস। ওকে, ক্লিক করবো না, ক্লিক করবো না, চিন্তা করবো। ফিশিং লিঙ্ক মনে হচ্ছে, এই তো ধরতে পারছেন। আমরাই যদি ধরতে পারি এটা ফিশিং লিঙ্ক, যারা ক্লায়েন্টরা সার্ভার নিয়ে, সার্ভার সিকিউরিটি নিয়ে এত বেশি সেন্সিটিভ, তারা কি এটা ধরতে পারবে না আপনার মনে হয়? অবশ্যই ধরতে পারবে। যদিও এটা আপনার হয়তো বা ভেতরে ঠিকঠাক কোনো ফিশিং কিছু নাই, বাট 100% সে এটা ফিশিং মনে করে এই সাইটে ভিজিট করবে না। আপনি ট্রাই করে দেখতে পারেন, কোনো মার্কেট প্লেসের ক্লায়েন্ট বা কাউকে জাস্ট এই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে সে আপনার সাথে রেসপন্স করে অফ করে দিবে। সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? ইভেন ক্লায়েন্ট এসে বলবে, প্লিজ শো মি ওয়ার্ক, ক্যান আই চেক ইউর পোর্টফোলিও। ঠিক আছে, ক্যান আই চেক ইউর রেজিউমে ওয়েবসাইট। এইগুলা কি পোর্টফোলিও, রেজিউমে ওয়েবসাইট, সবকিছু ক্লায়েন্ট এটাকেই বুঝাবে। এটাতে গেলে কি পাবে? এটাতে গেলে আপনার প্রিভিয়াস কাজগুলোও পাবে। আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট, আপনাকে কোয়েশ্চেন করতে হবে না তাকে। অ্যাবাউট মি তে সে দেখতে পারবে, সবকিছু দেখতে পারবে। আমার ওয়েবসাইট বিগত প্রায় 3 বছর ধরে আমি আপডেট করি নাই, আজকে বুঝতে পারলাম। আচ্ছা, প্রতিবারই চিন্তা করি আমি আপডেট করবো। আমাদের আমার পুরাতন ওয়েবসাইট গুলো এভেলিট করে রাখছি এখানে। এই এজেন্সি থেকে কাজও ছেড়ে দিছি, 2 বছর হয়ে গেছে, so এখনো আছে। যাই হোক, আপনারা আশা করি রেগুলার চেঞ্জ করতে পারবেন। আমার মনে থাকে না ক্লাস শেষে। ওকে। একটা মজার বিষয়, একটা স্টুডেন্টের জিনিসটা ভালো লাগছে, এইখানে কোন একটা কারণে আমার এই টেক্সটটা রিমুভ হয়ে লোরা মিপসন চলে আসছে। এই যে এটা আমি খেয়াল করিনি।
তো রিসেন্টলি আমাকে একজন ইমেল করছে, ইমেল করে আমাকে বলছে যে আপনার এখানে একটা প্রবলেম আছে, যদি আপনি মনে করেন আমার হেল্প দরকার তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি, অথবা আপনি যদি চান আপনি পারেন তাহলে আপনি চেঞ্জ করে নেন। তাহলে কি হলো, সে কিন্তু একটা পটেনশিয়াল লিড পাইলো যার সাইডে একটু প্রবলেম আছে। এন্ড যদি দেখা যায় আমি যদি এটা না পারি ওয়েবসাইটটা ডিজাইন করতে, আমি কিন্তু তাকেই বলবো আচ্ছা তুমি চেঞ্জ করে দাও, কত টাকা নিবা বলো। তাই না? এটা কিন্তু খুব ভালো একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, সো যে পয়েন্টটা ছিলাম আমরা এখন, এই ওয়েবসাইটটা আর এই ওয়েবসাইটের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, কারণ এই ওয়েবসাইটটা দেখেই বোঝা যাচ্ছে এটা ট্রাস্টেড কোনো ওয়েবসাইট, এটা ফিশিং লিঙ্ক হতে পারে। আর এই ওয়েবসাইটটা একটু আগে যেই ব্যক্তির সাথে কথা বলছি তার নাম আছে হুবহু, আমি দেখেই বুঝতে পারতেছি তার নাম যেহেতু হুবহু আছে তার পোর্টফোলিও ওয়েবসাইট হওয়ার সম্ভাবনাই বেশি। এন্ড এটার যে এক্সটেনশন, এক্সটেনশন বলা হয় ডটের পরে যেটা থাকে, সো এটার এক্সটেনশন হচ্ছে কি ডট কম। তো ডট কম ডোমেনটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাস্টেড একটা ডোমেন এক্সটেনশন, তাই না? তো আমাদের কোন দিকে যাওয়া উচিত? আমাদের ব্র্যান্ডিং নেমটা, জাস্ট ব্র্যান্ডিং নেমটা সিলেক্ট করে সাথে সাথে ব্র্যান্ডিং নেমের উপর একটা পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে নেওয়া উচিত। এটা কার কার নেওয়া উচিত? এটা আমার সবার নেওয়া উচিত। নেওয়া উচিত দেখেই আমরা এটা আলাদা সেগমেন্ট একটা ক্লাস নিচ্ছে এটার উপরে। So এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য অ্যাটলিস্ট, ঠিক আছে? সো ফ্রিল্যান্সিং করার জন্য এক এক সেক্টরের মানুষের এক এক ধরনের জিনিস লাগে। সো আমাদের যে সেক্টরে আছি আমরা, ওয়েবের সেক্টরে আমার অবশ্যই একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবেই লাগবে ফার্স্ট। এখন যেহেতু এটা লাগবে, এটা তো 1-2 দিনের জন্য না, তাই না? একটা ডোমেইন আমি নিলাম, একটা হোস্টিং আমি নিলাম, এটা কয় দিনের জন্য নিব? এটা এমন হইতে পারে আমি যতদিন ফ্রিল্যান্সিং করবো আমার ততদিন এটা থাকবে। এখন পয়েন্ট হচ্ছে কি কি বিষয় দেখতে হবে একটা ডোমেইন কেনার জন্য। আমি অনেক সার্ভিস প্রোভাইডার পেয়ে যাব, হিউজ সার্ভিস প্রোভাইডার আছে অনলাইনে। এখন তার কাছ থেকে নিলে আমার জন্য ভালো হবে? একটা জিনিস চিন্তা করেন, আমি একটা ডোমেইন হোস্টিং নিলাম, এই ডোমেইন হোস্টিং প্রোভাইডার ট্রাস্টেড কিনা এটার একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই ডোমেনটা আমি যে আজকে নিলাম 1 বছর পরে এই ডোমেনটার ভ্যালু অনেক বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? আমার এই সাইটে ভিজিটর আসবে, আমার এই সাইটটা সুন্দর করে ডিজাইন করা থাকবে, আমি এইখান থেকে হয়তো কিছু ক্লায়েন্টের নক পাবো, আমি অনেক ক্লায়েন্টের কাছে আমার সাইটটা শেয়ার করে রাখবো। তো আমার এই সাইটটার একটা ভ্যালু ক্রিয়েট হবে। এই ভ্যালু ক্রিয়েট যে হবে এটা আপনিও যেরকমটা জানবেন, সার্ভার যাদের কাছে আছে, যাদের কাছ থেকে আপনি ডোমেন হোস্টিংটা নিছেন তারাও জানবে। এখন যখন সে দেখলো এটার ভ্যালু বেড়ে গেছে, তার বিজনেস পলিসি অনুযায়ী সে কি করবে? সে হুট করে এটার প্রাইসটা অনেক বাড়াই দিবে। বাড়াই দিবে কেন? যখন আপনি রিনিউ করতে যাবেন, রিনিউ কাকে বলে? 1 বছর যখন হয়ে যায় একটা ডোমেন হোস্টিং এর, ওটাকে আবার রিনিউ করতে হয়। আমরা যেমন লাইসেন্স রিনিউ করি, ওইরকম ডোমেন হোস্টিং রিনিউ করতে হয়। রিনিউ করতে গেলে সে আপনাকে হিউজ পরিমাণ একটা বিল ধরাই দিয়ে বললো রিনিউ করতে এত টাকা লাগবে। এখন কি মনে হয় আমার এই ডোমেনটা যদি আজকে এক্সপায়ার হয়ে যায়, আমাকে যদি রিনিউ করতে হয়, যেমন ধরে নিচ্ছে এটা আমি 2-3 হাজার টাকা সামথিং বাজেট দিয়ে আমি কিনছি, আমি রিনিউ করতে গেলাম আমাকে বললো 10,000 টাকা রিনিউ করতে। 10,000 টাকা অনেক টাকা, তাই না? এখন আপনাদের কি মনে হয় আমি কি রিনিউ করবো নাকি করবো না? যেটা মনে হয় বলেন। ওয়েবসাইটটা দেখেই তো বুঝতে পারলেন কি পরিমাণ ভিজিটর আসতেছে। হ্যাঁ, করবে করবে। 10,000টা তো অনেক টাকা, অনেক টাকা না? বাধ্য হয়ে করতে হবে, এই তো বুঝতে পারছেন। তো আমরা কি এই এই পর্যায়ে বা এই বিপদে পড়তে চাই? অবশ্যই পড়তে চাই না। সো আমাকে এটা মাথায় রাখতে হবে যে রিনিউর সময় এরকম বিজনেস যারা করে এরা কিন্তু ওপেনে কখনো আপনাকে বলবে না, বাট যখন দ্বিতীয় বছর রিনিউ করতে যাবে তখন ঠিকই আটকাতে হবে। আমরা এটা লাইভ এইরকম একটা হ্যাসেলের শিকার হইছি দেখে এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করতে পারতেছি। এর আগে আমাদের 2018-র আগে আমাদের আইডিয়া ছিল না। 2018-19-20 3 বছর আমাদের ফুডম্যান বিডির ডোমেনটাই এরকম একটা প্রবলেমের মধ্যে ছিল। তো তারা যখন দেখছে যে ইনস্টিটিউটের ভ্যালু অনেক বেশি, ইনস্টিটিউটের দেখা গেছে যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আছে, তাদের ট্রেনিং সেন্টার আছে, এই ডোমেনটা তারা কি করছে হিউজ একটা প্রাইস ধরে দিচ্ছে। 10,000 টাকা তো জাস্ট বললাম, এর থেকে আরো অনেক বেশি বিল করছে তারা। এখন আমরা না পারতেছিলাম এদেরকে থেকে বেরিয়ে আসতে। আহ না, অন্য জায়গা থেকে রিনিউ করতে পারবেন না, ওদের ওইখানে 3 মাস আটকা থাকবে। দেন ওরা চাইলে এটা পার্কও করে রাখতে পারে, এটা চাইলে ওরা রিলিজও করে দিতে পারে, তখন এটা ওপেন হয়ে যাবে। আর আপনার ডোমেনে যদি ভ্যালু থাকে, ডোমেন যারা হচ্ছে পার্কিং বিজনেস করে তারা আবার আলাদা। তো রিলিজ হওয়ার সাথে সাথে আপনি কেনার আগে তারা কিনে ফেলবে, তাই না? সো খুব ঝামেলা। সো এরকম একটা বিষয়। তার পরবর্তীতে আমরা অনেক কিছু করার পরে আমরা এটা রিলিজ করাইতে পারছি, বাট এই 3টা বছর কিন্তু হিউজ পরিমাণ টাকাও খরচ হয়েছে আমাদের উপর। দেখা যাচ্ছে অনেক টেনশনও গেছে এটার বিষয়। আচ্ছা, যাই হোক ওই দিকে না গেলাম। তো আপনাদেরকে আমাদের এটা রেকমেন্ডেশন থাকবে, সো এই বিষয়টা মাথায় রাখবেন। এটা শুধুমাত্র আপনাদের পোর্টফোলিও চুজের ক্ষেত্রে আমরা শেয়ার করতেছি তা না,
যে কোনো সময় যে কোনো ওয়েবসাইট কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো আজকে যা যা শেয়ার করবো সবকিছু মাথায় রাখবেন। আমি চাইলে সরাসরি আজকে ক্লাসে মুভ করতে পারতাম, বাট আমি এই জিনিসগুলো আপনাদেরকে আগে নলেজ গুলো শেয়ার করতেছি যাতে করে আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। ফাইন। এখন পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে ডোমেনটা আমার তাহলে কি করতে হবে, মেক শিওর করতে হবে এই বছর একটু বেশি টাকা লাগলো পরবর্তী বছর রিনিউ চার্জ যাতে সেম থাকে। দ্বিতীয় আরেকটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটার সিকিউরিটি আমাকে এনশিওর করতে হবে। আমার যখন এই ডোমেনটার ভ্যালু বাড়বে আস্তে আস্তে এটার সিকিউরিটিটাও আমার আস্তে আস্তে স্ট্রং করতে হবে। এখন কেমন স্ট্রং করতে হবে সেক্ষেত্রে সলিউশনকে আমি এটা বলেই দিলাম। ওদের কাছ থেকে মেক শিওর করে নিতে হবে ওদের রিনিউ চার্জ সেম কিনা, অথবা রিনিউ চার্জ বাড়লেও খুব একটা যাতে না বাড়ে। তো রিনিউ চার্জ সেম কিনা, এটা সেম হওয়ার সম্ভাবনা খুবই কম। 90% প্রোভাইডার কোনোদিনও আপনাকে এটা বলবে না যে রিনিউ চার্জ সেম, কোনোদিনও না। এটা আপনি চাইলে ভেরিফাই করে দেখতে পারবেন, সব জায়গাতে ঘুরেও দেখতে পারবেন, আমরা নিজেরাও ট্রাই করে দেখছি। 90% ক্ষেত্রে এটা রিনিউ চার্জ সেম না। রিনিউ চার্জ বলবে যে বাড়বে। এখন বাড়বে কি পরিমাণ, প্রথম বছর তারা লসে দিবে যাতে করে পরবর্তী বছর ভ্যালু বাড়লে আপনার কাছ থেকে বেশি টাকা বের করতে পারে, আপনার কাছ থেকে প্রফিট করতে পারে। এটাই ডোমেন হোস্টিং এর বিজনেসের বড় একটা পলিসি। আচ্ছা, কিছুদিন আগে একজন এইটা সরাসরি একটা ওপেন কনফারেন্সে শেয়ার করছিল, যে তাকে কোশ্চেন করা হয়েছিল যে ডোমেন হোস্টিং এর আপনাদের তো নতুন প্রাইস থাকে হচ্ছে 2000 সামথিং, বাট রিনিউ করার সময় তো আপনাদের প্রায় 5000 টাকার কাছাকাছি হয়ে যায়, এটা কেন, এটা আপনারা অফ করতেছেন না কেন? পরে বললো যে আসলে প্রথম বছর তো আমাদের নিজেদেরই খরচ হয়, আপনাদের যে প্রাইসে দিয়েছি তার কাছাকাছি, পরবর্তী বছরই আমাদের আসলে প্রফিট করতে হয়, না হলে তো আমাদের কোম্পানি আমরা চালাতে পারবো না। তো সে কিন্তু ওপেনলি এটা বলছে। আচ্ছা, ওই প্রোগ্রামটাতে কেউ যদি থেকে থাকেন তারা জানবেন, আমি প্রোগ্রামটার নামও বলবো না, ইনস্টিটিউটের নামও বলবো না। আচ্ছা, যাই হোক, আমি পরবর্তী বিষয়ে যাই। এখন তারপরে যে বিষয়টা, যখন আপনার এটা ভ্যালু বাড়তে থাকবে আপনার কিছু দেখা যাবে আস্তে আস্তে হ্যাকার ফিশিং যারা করে তাদের নজর পড়বে আপনাদের উপরে। তখন তারা কি করবে? এটা হ্যাকিং করার জন্য কিছু টুল আছে যেটা ইনফরমেশন বের করা যায়, একটা ডোমেনের ইনফরমেশন দেখা যায় এই ডোমেনটা hois.com, ঠিক আছে? তো হুইজ.কম এটাতে যাব, এই যে স্পেলিংটা দেখেন, এটার ওই যে উপরের যে ফিল্ডটা, যেটা না বড়টা না যেটা, এখানে আপনি যে কোনো ডোমেন লিখে যদি সার্চ করেন তার ইনফরমেশন বের করতে পারবেন। আহ, এই ডোমেনটা লিখে সার্চ করলাম। আচ্ছা, সো এইটা ডোমেনটার নাম, এটা রেজিস্ট্রেশন করছে এই এই এটার থ্রুতে, কবে রেজিস্ট্রেশন করছে আর কতদিন মেয়াদ আছে, এই মেয়াদের মধ্যে তাকে রিনিউ করতে হবে। ওকে, তারপর আপডেট হয়েছে কবে লাস্ট। তারপরে হচ্ছে এইখানে যদি যাই রেজিস্টার্ড কন্ট্রাক্ট, কে রেজিস্ট্রেশন করছে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কোথা থেকে করছে দেখতে পাচ্ছি, লোকেশনটা কোথায় দেখতে পাচ্ছি, তার ফোন নাম্বার দেখতে পাচ্ছি, তার ইমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এখন বলেন তো এটা কি সেফ হইলো? তোদের কি বলে, এটা সেফ? এখন এই সেম জিনিসটা আমার ওয়েবসাইটের সাথে করি, চলেন। আচ্ছা, দেখি তো কি অবস্থা। আচ্ছা, এইখানেও দেখা যাচ্ছে এই ইনফরমেশন গুলো, এগুলো বেসিক ইনফরমেশন গেল। রেজিস্টার কন্ট্যাক্টের মধ্যে দেখেন তো কে রেজিস্ট্রেশন করছে, থেকে রেজিস্ট্রেশন করছে, নাম্বার কি, ইমেল কি, কিছুই কি বের করতে পারলেন? এখন এটা কি সেফ লাগতেছে না? এইটার যে বিষয়টা, এইটাকে বলে হুই সাইট সিকিউরিটি। তো হুই সাইট সিকিউরিটি, এই সিকিউরিটিটা পেইড বাট খুব ইউজফুল। এখন পেইড হলে যে নিব না এরকম না, বাট এটার আরেকটা সুবিধাও আছে, সেটা হচ্ছে আমরা ট্রাই করব প্যাকেজের মধ্যে নেওয়ার জন্য। তো এরকম প্যাকেজ দিয়ে দেয় অনেক প্রোভাইডার, যে প্যাকেজের মধ্যে হুই সাইট সিকিউরিটি ফ্রিতে আপনাকে দিয়ে দিবে। আর তারা হয়তো বাল্ক আকারে একদম আনলিমিটেড হুই সাইট সিকিউরিটি কিনে নিছে, এখন সে আপনাকে দিলেও যা না দিলেও তা, এই জন্য তারা প্যাকেজের সাথে ফ্রি এটা ইনক্লুড করে দিছে। এখন যে পয়েন্টটা হচ্ছে, আমরা কি করবো, হুইসাইড সিকিউরিটিটা চাইলে আলাদাও নিতে পারি, $2-3 মতো খরচ করবে, বাট প্রবলেম হচ্ছে এটা আবার সেট আপের একটা ঝামেলা আছে, এত কিছু যাওয়ারই দরকার কি, আমি যদি প্যাকেজেই নিয়ে নেই তাহলে আমাকে আর এই ঝামেলায় যাইতেই হচ্ছে না। সো হুইসাইড সিকিউরিটিটা আছে কিনা এটাও মেক শিওর করে নেবেন। এটাও খুব কম প্রোভাইডারের কাছেই বাল্ক আকারে থাকে, তারপরে অনেকের কাছে এখন বর্তমানে আস্তে আস্তে মানুষ সতর্ক হচ্ছে, এটা অনেকের কাছে এখন আছে, তারপরে মেক শিওর করে নিবেন।
আচ্ছা, দুইটা বিষয় গেল। আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে আপনার ডোমেনটা আপনি আজকে কিনলেন, কিছুদিন পরে এই ডোমেনটা আপনি ওই প্রোভাইডার কাছে নাও রাখতে চাইতে পারেন। আপনার হয়তো নিজস্ব ইন্টারন্যাশনাল কার্ড হইলো, মাস্টার কার্ড হইলো, দেশের বাইরে চলে গেলেন, বিভিন্ন কারণে আপনার হইলো ডোমেইনটা ট্রান্সফার করতে হবে, অন্য প্রোভাইডারের কাছে নিতে হবে, যেইখানে আপনার সুবিধা। এখন এটা করতে গিয়ে আপনাকে যদি জবাব দিয়ে শুরু করেন, কেন করবেন, আমাদের সার্ভারে কি প্রবলেম নাকি, বলেন কি ইমপ্রুভ করতে হবে, আমরা দেখবো বিষয়টা, আপনাকে ট্রান্সফার করা যাবে না। তারপর জোরাজোরি করলেন, বললো আমাদের ট্রান্সফার ফি $500। $500 বাংলাদেশি টাকায় কত? প্রায় 55,000 টাকা। কিন্তু হিউজ একটা বিল, তাই না? এখন আপনি কি করবেন? কিছু করারও নাই, কারণ তাদের প্রাইভেসি পলিসির মধ্যে যে যদি আপনি খুঁজে দেখবেন কোনো একটা কোনায় এসে ছোট্ট করে লিখে রাখছে যেটা আপনি পড়ে দেখেন নাই। এটা তো আমাদের অভ্যাস, তাই না? আমরা পড়ে দেখি না, পরে খুঁজে বেরও করা যায় না, এত বেশি টেক্সট থাকে, মনেও থাকে না। এখন এইটা ট্রান্সফার করতে গিয়ে পড়লেন না বিপদে। তো এইটাও মেক শিওর করে নিবেন ট্রান্সফার ফি যাতে খুব কম থাকে অথবা ফ্রি থাকে। ট্রান্সফার ফি ট্রাই করবেন ফ্রিতে নেওয়ার, বাট ফ্রিতে ইদানিং দেয় না খুব একটা। আগে যাওয়া চোখে পড়তো, এখন খুব একটা চোখে পড়ে না। আমি জানি না কোন কোন প্রোভাইডার ফ্রিতে ট্রান্সফার করতে দেয়, বাট এইটা মেক শিওর করে নিতে হবে যাতে খুব কম প্রাইস থাকে অথবা ফ্রিতেই আমি পাই ট্রান্সফার করার যে অপশন। এই তিনটা অপশন ডোমেনের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছি? এটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই ইনফোগুলা আপনাদেরকে শেয়ার করতেছি আপনাদের পুরা লাইফে যতবার ডোমেন হোস্টিং চুজ করবেন, যেখান থেকেই নিবেন, যাতে এই বিষয়গুলো বুঝতে পারেন। ইভেন ক্লায়েন্টের ডোমেন হোস্টিং অনেকবার আপনাকে চুজ করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। এগুলো কেন করেন, এই দাগগুলো কেন দেবেন, এটা আমরাও দেখতে পারি। নেক্সট টাইম করবেন না এটা। আমি আমার এটি থেকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, পরবর্তী অপশনে চলে যাই। সো ট্রান্সফারের এটা ক্লিয়ার হলো। এখন আসবে লোকাল নাকি ইন্টারন্যাশনাল, এটা আপনি ডিসাইড করতে পারবেন। এই আরো ইনফরমেশন, এই যে ইনফরমেশন গুলো মিলাইলেই ডিসাইড করতে পারবেন। সব লোকাল খারাপ না, সব লোকাল ভালো না, সব ইন্টারন্যাশনাল খারাপ না, সব ইন্টারন্যাশনাল ভালো না। এদের সবটার মধ্যেই দুইটা দিকই আছে। ইন্টারন্যাশনাল যারা, এরাও তো কোনো না কোনো কান্ট্রির জন্য লোকাল, তাই না? তো ডোমেস্টিক এর জন্য বিষয়গুলো আপনাকে জাস্ট দেখে নিতে হবে। ওকে। তারপরে যে বিষয়টা থাকবে, একটা ডোমেন কিনে ফেললাম, মানে নাম কিনে ফেললাম, হ্যাঁ, আমার বাড়ির নাম আমি চুজ করলাম সুন্দর করে একটা। এখন বাড়ির জন্য কি লাগবে? জমি লাগবে, জায়গা লাগবে, স্টোরেজ। আচ্ছা, আমরা বলি কি সার্ভার, কোন সার্ভারে সাইট করা। আসলে এখানে ছোট্ট একটা ভুল আছে। কি ভুল আছে? সার্ভার। সার্ভার লিখে যদি আপনি সার্চ করেন, কি দেখতে পাবেন? না, লোকেশন চেঞ্জ করলে ডোমেন ট্রান্সফার করতে হয় না। হয়তো ওখানে গিয়ে আপনার এমন একটা প্রোভাইডার পাইছেন যার কাছ থেকে আপনি হয়তো বা খুব ইজিলি সাপোর্ট নিতে পারবেন। কারণ বাংলাদেশি একটা প্রোভাইডার কাছ থেকে নিলেন, আপনি দেশের বাইরে থাকেন, হয়তো বা রিচ করাটা আপনার জন্য টাফ হচ্ছে, হইতে পারে। বা দেখা গেছে সাপোর্ট যে টাইমটাতে দিচ্ছে তারা অ্যাক্টিভ বেশি, ওই টাইমটাতে আপনি থাকতেছেন না। এটা একটা রেয়ার কেস, বাট হইতে পারে না? বা অন্য অনেক কারণে হইতে পারে আপনার প্রোভাইডার পরিবর্তন করলে আপনার জন্য সুবিধা। আচ্ছা, এখন পরবর্তী যে পয়েন্ট, সার্ভার। সার্ভার লিখে যদি সার্চ করে একটা জিনিস দেখেন, এই যে বড় একটা রুম দেখতে পাচ্ছেন, পুরা একটা বিশাল স্টোরেজের খাজানা, এখানে এই পুরা জিনিসটাকে সার্ভার বলে। এইটা পুরোটাকে আদৌ নেওয়া সম্ভব আমাদের জন্য? আপনারা নিতে পারবেন? কি মনে হয়? পসিবল না, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে তাহলে কি করবে? আমাদের লাগবেও, আমাদের ওয়ার্ডপ্রেস সাইট রান করার জন্য লাগবে এরকম সার্ভার। মানে এত বড় সার্ভার তো নেওয়া পসিবল না। কি করি আমরা? আমরা এই সার্ভার থেকে হয়তো ছোট্ট একটা অংশ পারচেস করি, যেটা হইতে পারে ধরেন 5 জিবি। এই যে যে 5 জিবি আমি পারচেস করলাম, এই পুরো জিনিসটা সার্ভার, এই 5 জিবি পারচেস করে এখানে আমার ওয়েবসাইটকে হোস্ট করলাম। তাহলে এই 5 জিবি কি আমার জন্য? যেখানে ওয়েবসাইট হোস্ট করলাম, দামটা কাছাকাছি বলতে পারবেন হয়তো অনেকেই। হোস্টিং, এক্স্যাক্টলি। তো এটা কি, যেটুকু আমার ওয়েবসাইটের জন্য আমি নিলাম, ওটুকু হচ্ছে হোস্টিং।
বাট হোস্টিংটা আছে কোথায়? ওই পাওয়ারফুল সার্ভারে, তাই না? এইটা হচ্ছে বিষয়। ওই সার্ভারটা হয়তো আমি নিতে পারবো না, বাট এই যে ডোমেইন হোস্টিং প্রোভাইডার সে হয়তো এই সার্ভারটা ভাড়া নিছে, হয়তো বা রেন্টে নিছে, হয়তো বা যে কোনো ভাবে সে এই সার্ভারটা ম্যানেজ করতেছে, কারণ তার হিউজ পরিমাণ কাস্টমার আছে। সে এইটার থেকে আপনাকে হয়তো বা স্টোরেজ পারচেস করতে দিল। এটাই হচ্ছে আমাদের হোস্টিং। সো আমাদের এরকম একটা হোস্টিং এ, এখন হোস্টিং এ কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এইটা একটু আমরা একটু দেখি। হোস্টিং এর যে বিষয়টা, এটা আমাদের কোডবিল অথরাইজ একটা ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো। নট লাইক দ্যাট এখান থেকে আমরা বিক্রি করার জন্য বা কোনো কিছুর জন্য আপনাদের শেয়ার করতে, আমরা ইনফরমেশনের জন্য শেয়ার করতেছি। আমি তো সবকিছু ক্লিয়ার বলেই দিচ্ছি, তাই না? আপনারা এইটা মিলায় যে কোনো জায়গা থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের এন্ড থেকে রেকমেন্ডেশন থাকবে, যদি আমাদের এন্ড থেকে সাপোর্ট নিতে চান আমাদের এই যে প্রোভাইডারের কাছ থেকে নিতে পারেন। এটা আমাদের কোডম্যান বিডি পুরোটা ম্যানেজ করে। বাট এটা কারো জন্য এটা কি বলে, কম্পালসারি না যে আমাদের কাছ থেকে নিতে হবে বা আমাদের কাছ থেকে এরকম কিছু না। আমরা ইনফরমেশন তো সব শেয়ারই করে দিচ্ছি। আপনি জাস্ট এই ইনফরমেশন মিলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন, এর থেকে সস্তায় পেলে সস্তা জায়গা থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট সতর্কতার সাথে নিতে হবে, ট্রাস্টেড জায়গা থেকে নিতে হবে, এইটুকুই আপনাদের উপরে রেকমেন্ডেশন। আচ্ছা, এইখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্টোরেজের যে বিষয়টা। স্টোরেজের সর্বপ্রথম বা হোস্টিং এর সর্বপ্রথম বিষয় আসবে কতটুকু জায়গা থাকবে। আমরা যে ফোন কিনি না, 64 জিবি নাকি 128 জিবি নাকি 256 জিবি, এটা কেন? কারণ আমার কি পরিমাণ স্টোরেজ লাগবে এটার উপর ডিপেন্ড করে। এখন আমাদের কি পরিমাণ স্টোরেজ লাগবে? আমাদের স্টোরেজ বলতে আপনি যদি দেখা যায় দুইটা তিনটা ওয়েবসাইট আমরা করতে পারবো 1 জিবিতে, কারণ 1 জিবিতে যদি 300 MB করে সাইট হয়, আমরা হয়তো বা তিনটা সাইট করতে পারবো। ছোট হইলে সাইট আরো যদি ছোট করা যায় তাহলে হয়তো বা আর চারটা সাইট করতে পারবো, বড় সাইট হলে দুইটা সাইট করতে পারবো। 1 জিবিতে আমি কিন্তু ইজিলি কাজ করতে পারবো। হয়তো বা আমি জমা দিলাম তিনটা সাইট করে, দুইটা জমা দিয়েছি, তৃতীয় নম্বর কাজ করতেছি। চতুর্থ অ্যাসাইনমেন্ট যখন করতে যাবো, হয়তো বা আগের যে অ্যাসাইনমেন্টটা এই পর্যন্ত অবশ্যই মার্কস দিয়ে দিবে, আমি ওইটা ডিলিট করে আবার নতুন একটা সাইট করতে পারবো। 2 জিবির ক্ষেত্রেও সন, আমরা হয়তো বা দেখা যাচ্ছে এখানে 6টা থেকে 5টা 6টা বা 8টা সাইট করতে পারবো এখানে, ওই এরকম সেম কত লম্বা সময় আমি কাজ করে আবার একটা দুটো অ্যাসাইনমেন্ট ডিলিট করে আবার বাকি করে শেষ করতে পারবো। এখন আমার যদি টার্গেট থাকে যে মার্কেট প্লেসের আগে আমি যে কাজগুলো করবো এগুলো তো আমার পোর্টফোলিও, আমি কিছু কিছু প্র্যাকটিস করে করে পোর্টফোলিও গুলো আগে জেনারেট করে ফেলবো, যাতে মার্কেট প্লেসে গিয়া আমার কাজ পাওয়ার পসিবিলিটিস বেশি থাকে। তাহলে কি করতে পারি, আমি 5 জিবি দিতে পারি। সেক্ষেত্রে আমি এখান থেকে 15 থেকে 20টা সেট খুব ইজিলি করে ফেলতে পারবো। তাহলে এগুলো আমার পোর্টফোলিও হিসেবেও কাজে দিবে। এখন একটা গেল হচ্ছে স্টোরেজের যে বিষয়টা। স্টোরেজের পর পরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে সিকিউরিটি। আপনার সাইটে যদি ভিজিট করে সেফ ফিল না করে কেউ, তাহলে কিন্তু সেটা প্রবলেম, তাই না? কি প্রবলেম? দেখেন, আমরা অনেক সময় এরকম সাইট দেখি, এরকম সাইট দেখছেন না আপনারা, এই যেরকম এটা কিসের জন্য হয়েছে বলেন তো? এটা এসএসএল সার্টিফিকেট তাই। আচ্ছা, ধরেন আপনি বাইক ড্রাইভ করতে পারেন বাট আপনি কোনো সার্টিফিকেট নেন নাই, ওকে? এখন এতে করে কিন্তু আপনার কি হইলো, আপনি যতই বাইক ড্রাইভ পারেন আপনি কিন্তু ট্রাস্টেড ড্রাইভার না। আপনি বাইক ড্রাইভ পারেন প্লাস আপনার কাছে সার্টিফিকেট আছে, তাহলে কি আপনি ট্রাস্টেড ড্রাইভার। বুঝাইতে পারছি? তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা সেফ, প্লাস আপনার একটা সার্টিফিকেট লাগবে যে ওয়েবসাইটটা সেফ। এই সার্টিফিকেটটা বলে এসএসএল সার্টিফিকেট। যখন এই সার্টিফিকেট থাকবে এবং আপনার ওয়েবসাইটটাও ঠিক থাকবে, তখন আপনার ওয়েবসাইটে এইটা দেখাবে, সিকিউর দেখাবে। যেমন এই সাইটটা দেখেন, এখানে ক্লিক করলে কানেকশন ইজ সিকিউর, চমৎকার দেখা দিচ্ছে। এই ওয়েবসাইটটা দেখেন, এটা দেখেন, কানেকশন ইজ সিকিউর, এটা দেখেন, কানেকশন ইজ সিকিউর। বুঝতে পারলাম? তো এটা হচ্ছে সিকিউরিটি, যেটাকে বলা হচ্ছে এসএসএল। আচ্ছা, তার পরবর্তী যে বিষয়টা আসবে সেটা হচ্ছে, আচ্ছা এসএসএল এর বিষয়টাও আলাদা নেওয়া যায়। এসএসএল টা চাইলে আপনি হয়তো $2-3 খরচ করে আলাদা নিয়ে নিতে পারেন, বাট রেকমেন্ডেশন থাকবে একটা প্যাকেজের ভিতরে নেওয়া। এখানে যেরকম একটা প্যাকেজে আছে, তাতে করে কি হবে, তারাই আপনাকে সেট আপ করে দিবে, আপনার এক্সট্রা হেসেলে যাইতে হবে না। আচ্ছা, তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে free.com ডোমেইন। আচ্ছা, free.com ডোমেইন মানে বুঝাচ্ছে কি এই প্যাকেজের ভিতরে একটা ডোমেইন আমি পেয়ে যাবো, আমাকে ডোমেইন আলাদা কিনতে হবে না। এখন পয়েন্ট হচ্ছে একসাথে নিলে লাভ কি, আলাদা নিলে লাভ কি? আলাদা নিলে একটা লাভ আছে। কি লাভ আলাদা নিলে? সেটা হচ্ছে এই প্রোভাইডারের কাছে ডোমেইন সস্তা, আরেক প্রোভাইডারের কাছে হোস্টিং সস্তা।
সচরাচর এরকমই হয়। এখন এইভাবে আমি নিলাম, নেওয়ার পরে আমার ডোমেন হোস্টিং এর প্রবলেম হলো, এখন আমি কোন প্রোভাইডারের কাছে যাব? ডোমেন প্রোভাইডারের কাছে যাব নাকি হোস্টিং প্রোভাইডারের কাছে যাব সমস্যার সমাধানের জন্য? আপনারা বলেন তো। বলেন, যা মাথায় আসে ওইটাই বলেন। আচ্ছা, ডোমেন প্রোভাইডারের কাছে ধরুন, ডোমেন প্রোভাইডারের কাছে গেলেন, ডোমেন প্রোভাইডার বললো এটা তো হোস্টিং এর প্রবলেম, হোস্টিং প্রোভাইডারের কাছে যান। এখন হোস্টিং প্রোভাইডারের কাছেও গেলেন, হোস্টিং প্রোভাইডার আপনাকে সেম কথাই বলে দিবে। এখন পড়ছেন না বিপদে? এই বিপদের কথা মাথায় রেখে আপনাদের অবশ্যই এক জায়গা থেকে নেওয়া উচিত। ওই সস্তার কথা চিন্তা করে কাজ করা যাবে না, কাজ করতে গেলে পড়বেন বিপদে। So, আপনাকে কি মাথায় রাখতে হবে? যাতে করে দুইটা এক জায়গা থেকেই হয়, এক জায়গায় নক দিয়ে আপনি সমাধান পেয়ে যান। আর তারা যাতে না বলতে পারে ডোমেন প্রোভাইডার কাছে, ডোমেন প্রোভাইডার যাতে না বলতে পারে হোস্টিং প্রোভাইডার কাছে। বুঝতে পারছি? এইটা হচ্ছে আপনার বিষয়, এইটা মাথায় রাখবেন। ওই এসএসএল ওয়েবসাইট সিকিউরিটির ক্ষেত্রে ওই সেম লজিকটা কাজ করে, যে আমরা যাতে এটা মাথায় রাখি, এক জায়গা থেকে নিলে যাতে করে সমাধানটা একসাথে আমি পেয়ে যায়, আমাকে ঘুরতে না হয় খুব বেশি। ফাইন। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে আনলিমিটেড ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের যে বিষয় সেটা হচ্ছে কি পরিমাণ মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, মানে সার্ভার কি পরিমাণ মানুষের কাছে আপনার ওয়েবসাইটটাকে রিচ করাইতে পারবে। হ্যাঁ। সো এই ব্যান্ডউইথের যে বিষয়টা, এটা হচ্ছে লিমিট থাকে মান্থলি। দেখা গেল মান্থলি হয়তো 1,000 মানুষ ভিজিট করতে পারবে, মান্থলি হয়তো 500 মিনিট মানুষ ভিজিট করতে পারবে। এটা একটা জায়গা থাকে, যত মানুষ ভিজিট করে ওই জায়গাটা খরচ হয়। ঠিক আছে। এখন আপনি কি করবেন, আপনি এমন জায়গা থেকে নেবেন যেখানে লিস্ট 20 জিবি আপনাকে দেয়, অথবা আনলিমিটেড দেয়। আনলিমিটেড দিলে কি হবে আপনি তো জানেন না ইন ফিউচারে কি পরিমাণ ট্রাফিক আপনার সাইটে আসবে। প্যাকেজের বাইরে থেকে ব্যান্ডউইথ নেওয়া কিন্তু খুব এক্সপেন্সিভ, পুরো প্যাকেজের প্রাইসের থেকেও শুধু ব্যান্ডউইথের প্রাইস বেশি হয়ে যেতে পারে। সো মাথায় রাখবেন, ব্যান্ডউইথটা যাতে করে বেশি হয়, আপনাকে ইন ফিউচারে হ্যাসেল ফিল করতে না হয়, এটাও একটু মাথায় রেখে নিবেন আপনারা সবাই। আমি কিন্তু খুব স্পষ্ট ভাষায় প্রত্যেকটাতে সময় দিয়ে দিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি, যে এইখান থেকে নেন এগুলো প্রত্যেকটা জিনিস দেখে খুব মনোযোগ সহকারে বুঝে শুনে নিবেন। এটা একদিন দুই দিনের কাজ না, এখন হয়তো নিয়ে ফেলবেন, ইন ফিউচারে আপনি এটা নিয়ে কিন্তু অনেক পেইন খাবেন। এটা আমরা অনেক ডিসিশন নেই, পূর্বে নিয়ে নেই, ভাবি তো কি হবে দেখা যাবে, বাট আমরা কিন্তু এটা নিয়ে অনেক টেনশনে থাকি, অনেক কিছু করি। আমাদের অনেকের এনআইডি তে নাম ভুল আসছে, তখন এত মনোযোগ দিয়ে দেখি নাই, অনেক কিছু খেয়াল করি নাই, অনেক কিছু করি নাই, সংশোধনের সময় ছিল করি নাই। এখন অনেক দৌড়াদৌড়ি করেও কিন্তু এটা ঠিক করা যাচ্ছে না। এটা ওই টাইপের একটা প্রবলেম। তো একবার যদি ফেসে যান আপনাকে অনেক পেইন খাইতে হবে এটা নিয়ে। এই জন্য আমি খুব ক্লিয়ার করে প্রত্যেকটা বিষয় বুঝাই বুঝাই দিচ্ছি। এটা কোনো মার্কেটিং বা কোনো কিছুর ক্লাস না যে আমাদের কাছ থেকে নেন এগুলো। এটা আপনাদের জন্য একটা লাইফ টাইম গাইডলাইন। সো এই গাইডলাইনটা আপনাকে ফলো করতে হবে, নট লাইক আজকে বা আজকের এই বছর, আপনার যতদিন আপনি এই সেক্টর ফ্রিল্যান্সিং করবেন এই বিষয়গুলো আপনার, কারণ এগুলো আপনাকে কেউ শেয়ার শেয়ার করবে না। তো আপনারা তো কেউ ওই এই রকমের ব্যাকগ্রাউন্ড থেকে কেউ আসি নাই আমরা, তাই না? যে এইগুলা শিখে আসছি, ডোমেন কি, হোস্টিং কি, সার্ভার কি, কোনটা ভালো কোনটা খারাপ, মানে কিছুই শিখে আসি না আমরা। জাস্ট মুখে মুখে যতটুকু জানি, অনলাইন দেখে যতটুকু, এতটুকু। এগুলা কিন্তু কেউ কখনো শেয়ার করে নাই। তো এইগুলা আমাদেরকে এখন না শিখে গেলে আর কখনো কখনোই শিখতে হবে না। কোর্সটা করার উদ্দেশ্য এটা, যাতে করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কেমনে আমি সাজাবো এটা আমি বুঝতে পারি। আচ্ছা, গেল। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেসের বিষয়টা হচ্ছে যে কয়টা ডেটাবেস থাকবে ওই কয়টা ওয়েবসাইটই তৈরি করা যায়, এর বেশি ওয়েবসাইট তৈরি করা যায় না। বিষয়টা হচ্ছে যে একটা মানুষ একটা মাথা, 5টা মাথা মানে 5টা মানুষ চালাইতে পারবে, বিষয়টা এরকম। ঠিক আছে। একটা চেয়ার আপনি একজন মানুষকে বসাতে পারবেন, চেয়ারটা খুব ছোট, একজন মানুষ খুব ভালোভাবে খুব ভাবে বসা যায়, কোনো জায়গা পাচ্ছে না। আর আপনাকে 5টা চেয়ার দিলে আপনি কয়টা মানুষ বসতে পারবেন? 5টা মানুষ বসতে পারবেন। মানুষ তো তাও একজনের কোলে আরেকজন বসতে পারে, বাট আপনি ডাটাবেজের একজনের বা একটা ডাটাবেজে দুইটা সাইড কখনোই আপনি বিল করতে পারবেন না। তাহলে করে প্রবলেম হইলো কি, ধরে নেন আপনাকে 4,000 টাকা একটা প্যাকেজ দিছে, 50 জিবি স্টোরেজ, খুব ভালো স্টোরেজ, ডোমেনও ফ্রি দিছে। ওকে। এখন গেল ভালো কথা, ডোমেন ফ্রি দিল, 50 জিবি স্টোরেজ দিল, জাস্ট ছোট্ট করে একটা কোনায় লেখা ছিল
ডাটাবেস 3টা। এখন 50 জিবিতে আপনি কতগুলা সাইট করতে পারবেন? অনেক। ওকে, অনেকগুলা সাইট করতে পারবো, রাইট? একজন লিখছে 3টা, আপনি 3টা কেন লিখলেন? একজন লিখছে 200। আচ্ছা, কারটা নিব? একজন লিখছে আনলিমিটেড, একজন 200, একজন 3টা। দেখি কার কার কথা ঠিক হয়। রিমেম্বার ডাটাবেস 3টা। স্টোরেজ আছে, অনেক স্টোরেজ, 50 জিবি স্টোরেজ। এইবার সবাই 3টা বলতেছে। আচ্ছা, 3টা বলতেছে এবার সবাই। এইটাই পয়েন্ট। এখন আপনার যখন সাইট করবেন, প্রত্যেকটা সাইটের জন্য ওয়ার্ডপ্রেসের একটা ডাটাবেস দরকার হয়। ডাটাবেস ছাড়া ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু রান করে না, তাই না? এখন আপনি যখন একটা সাইট করলেন, একটা ডাটাবেস খরচ হলো, দুইটা সাইট করলেন, দুইটা ডাটাবেস খরচ হলো। যখনই 3টা সাইট করে ফেলবেন, সে আপনাকে আস্তে করে বলে দিবে তোমার ডাটাবেস শেষ। আপনি বলবেন কত জিবি জায়গা শেষ হয়েছে? এই তো জায়গা তো 1.5 জিবি জায়গা শেষ হয়েছে, 1 জিবি জায়গা শেষ হয়েছে। তখন তো পড়ে যাবেন আপনি টেনশনের মধ্যে, আরে এত জায়গা আছে আমার, তারপরেও আমার সাইট রান হইলো না। আর আপনি চিন্তা করেন তাহলে এই প্যাকেজের লাভ কি হইলো? এটা আপনার জন্য লাভ না। লাভ কার জন্য? ধরেন একটা ওয়েবসাইট তৈরি করবো, দারাজ.কম এর মতো বিশাল একটা ওয়েবসাইট তৈরি করবো। তার জন্য তো ডাটাবেজ একটা হইলেই এনাফ। তার জন্য তো 50 জিবি জায়গা দরকার, তার তো ডাটাবেজ এতগুলো দরকার নাই। আপনার ডাটাবেজ কতগুলো দরকার বলুন তো? ওদের কতগুলো লাগবে ডাটাবেজ? অনেক ডাটাবেজ লাগবে, আনলিমিটেড ডাটাবেজ লাগবে। সো অনেকগুলো লাগবে প্র্যাকটিসের জন্য, এই তো আমরা বুঝতে পারছি। সো ডাটাবেজ লাগবে আনলিমিটেড। এই যে ডাটাবেজ আনলিমিটেড ইনফরমেশন এখানে আছে, এই প্যাকেজের সাথে আপনার আনলিমিটেড ডাটাবেজই পাবেন। সবগুলো প্যাকেজে আমরা সবকিছুই আনলিমিটেড দিয়ে দিছি। বাট এখান থেকেই নিতে হবে, এটা আমরা বারবার বলতেছি যে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এখান থেকে নিলেও যা মার্কস পাবেন, বাইরে থেকে নিলেও একই মার্কস পাবেন। সো ইটস আপ টু ইউ। এখন তারপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। এটা আপনাদের ট্রু কথা, যেটা এটা আপনাদের লাগবে না, কারণ আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট যারা লিড জেনারেটরে কাজ করে তাদের হয়তো লাগে। বাট আপনারা ওয়েবের সেক্টরে কাজ করবেন, আপনাদের 2টা 3টা 4টা ইমেল অ্যাকাউন্ট হলে হবে। এটা ওয়েব মেল, info@recruitmentbd.com, admin@zoraid.com, এই টাইপের ইমেল গুলো হয় না, ওই ওই ইমেল গুলো তৈরি করার কথা বলতেছি এখানে। ওটা হচ্ছে ওয়েব মেল, ওই মেলটা আনলিমিটেড দেওয়া আছে। বাট এখন হয়তো আপনাদের আনলিমিটেড লাগে না, ইন ফিউচারে আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে লাগতেও পারে। বাট এখন লাগবে না। তারপর আছে সাবডোমেন। সেই সাবডোমেনটা ইম্পর্টেন্ট। অনেক জায়গাতে সাবডোমেন 2টা দেওয়া থাকে, 2টা সাবডোমেনই কমন। বাট আমাদের সাবডোমেন 2টা হলে হবে না, আমাদের সাবডোমেন লাগবে অনেক বেশি, মিনিমাম 20টা। কেন আমি একটু বলি। ধরেন সাব বলতে বোঝাচ্ছে কি আগে, কেমন একটা ডোমেন এ একটা ওয়েবসাইট করছি, জোরাইটি.কম একটা ওয়েবসাইট আছে, তাই না? জোরাইটি.কম এ তো আরেকটা ওয়েবসাইট বানাইতে পারবো না, তাহলে তো এই ওয়েবসাইট থাকবে না। তাহলে আরেকটা ওয়েবসাইট জোরাইটি.কম এ কেমনে বানাবো? এই যে এরকম demo.zoraiti.com অ্যাসাইনমেন্ট, demo.zoraiti.com বানাইলাম। আবার আরেকটা বানাবো, অ্যাসাইনমেন্ট 1.zoraiti.com, অ্যাসাইনমেন্ট 2. প্রত্যেকটা ওয়েবসাইটই থাকবে আমার সি প্যানেলে, প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট। এইটাকে বলে সাবডোমেন। আগে ডট দিয়ে কোনো কিছু অ্যাড করা। এইভাবে আলাদা আলাদা ডোমেন বানাইতে পারবো, এগুলোকে সবগুলোই সাবডোমেন বলে। এগুলো ফ্রিতে বানাইতে পারবো যদি আমাকে এখানে অপশন দিয়ে দেয়। আর যদি মাত্র 2টা থাকে, একটা থাকে, 3টা থাকে, তাহলে বাকিগুলো কিন্তু আমাকে প্রত্যেকটার জন্য হাইলি পে করে করে নিতে হবে। বাট আমরা তো অবশ্যই এটা চাই না, আমাদের প্র্যাকটিসের জন্য সাবডোমেন লাগবে প্রচুর। পর একটা অ্যাডন ডোমেন, এটাও এখন আপনাদের লাগবে না। অ্যাডন ডোমেনের বিষয়টা হচ্ছে আপনি ইন ফিউচার একটা ডোমেন, নতুন ডোমেন কিনলেন, সেটার জন্য তো হোস্টিংও কিনতে হয়। আপনি আর ওটার জন্য হোস্টিং না কিনলে, এই যে যে হোস্টিং আছে এক্সিস্টিং, 5 জিবি ধরেন জায়গা খালি আছে, 1 জিবি, 1 জিবিতে আপনি ওই ডোমেনটা অ্যাড করে কাজে লাগাতে পারবেন। মানে এক্সিস্টিং জায়গার মধ্যে আরেকটা আলাদা ডোমেন কিনে ওইটা অ্যাড করা হচ্ছে অ্যাডন ডোমেন। এটা আপনাদের আপাতত লাগবে না, এটা স্কিপ করতে পারেন। সাব ডোমেনটা জাস্ট মাথায় রাখবেন। পরবর্তী বিষয় সি প্যানেল কন্ট্রোল প্যানেল। সি প্যানেল কন্ট্রোল প্যানেলের বিষয়টা কি? আমরা যেরকম উইন্ডোজ ইউজ করি, ম্যাক ইউজ করি, যেমন আমি ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করতেছি।
অনেকেই এখানে ম্যাক ইউজ করতেছি, অনেকেই উইন্ডোজ ইউজ করতেছি, অনেকে হয়তো বা লিনাক্সও ইউজ করতে পারে। লিনাক্স কেউ ইউজ করতেছে মনে হয় না। লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, উবুন্টু আছে, অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে, রাইট? আচ্ছা, লিনাক্স একজন ইউজ করতেছে, পাওয়া গেছে, ওকে। আচ্ছা আচ্ছা, এইটাই। এখন নতুন একজন কেউ যদি আসে এই পিসির জগতে, আগে কোনো কম্পিউটার চালায় না, আপনি কি তাকে লিনাক্স রেকমেন্ড করবেন? কোন অপারেটিং সিস্টেম রেকমেন্ড করবেন বলেন? সে হয়তো গ্রাফিক্স ডিজাইন শিখবে, সে হয়তো কোডিং শিখবে। এই যে উনি লিনাক্স ইউজ করে, উনি নিজেই উইন্ডোজ রেকমেন্ড করছে, কারণ কি? কারণ সব অপারেটিং সিস্টেম সবার জন্য না। এরকম কন্ট্রোল প্যানেলটা আমাদের জন্য সবচেয়ে সুইটেবল কন্ট্রোল প্যানেলটা হচ্ছে সি প্যানেল কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা আলাদা আলাদা হয়, এইচ প্যানেল হয়, এম প্যানেল হয়, তারপরে হচ্ছে মাই প্যানেল হয়, ডিরেক্ট অ্যাডমিন হয়। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যানেল। প্যানেল গুলো দিয়ে একই কাজ করা যায়, ওই যেরকম লিনাক্স দিয়েও যা করা যায় উইন্ডোজেও ওইরকম কাজই করা যায়, কিছু কিছু পার্থক্য আছে ওইরকম। এখন আমরা অবশ্যই চাই যাতে নতুন একটা ইউজার উইন্ডোজ শিখে। উইন্ডোজ কাজ শিখলে না বাকিগুলো শিখতে পারবে। সি প্যানেল কন্ট্রোল প্যানেলটা এরকম একটা কন্ট্রোল প্যানেল, গ্লোবাল কন্ট্রোল প্যানেল। যেই ক্লায়েন্টের কাজ করবেন সবার দেখবেন সি প্যানেল কন্ট্রোল প্যানেল। আপনার অবশ্যই সি প্যানেল কন্ট্রোল প্যানেলেই প্র্যাকটিস করা উচিত। আচ্ছা ফাইন। তাহলে লাইট স্পিড ওয়েব সার্ভার, এটা কেন, স্পিডটা কেন লাগবে আমাদের? কারণ ওয়ার্ডপ্রেসের আপনি কোড ধরেন, যা কিছু ধরেন, এটা অনেক কমপ্লেক্স, অনেক কোড, অনেক ফাইল, অনেক থিম, প্লাগ ইন, এত কিছু। এটা যদি আপনার সার্ভারের স্পিড ভালো না থাকে, আপনার সাইটটা কিন্তু স্মুথলি রান করবে না। আমি যদি বলি, আপনার কি এসএসডি নাম শুনছেন? এই যে এসএসডি ছোট্ট, তাই না? এসএসডি 120 জিবি যে টাকা, এইচডিডি একটা ছিল যেটা অনেকের পিসিতে এখনো আছে, এইটা 1000 জিবিও কেনা যাবে তার থেকে সস্তা প্রাইসে। এখন মানুষ এইটার 1000 জিবি এখন নেয় বেশি, নাকি এটার 120 জিবি এখন নেয় বেশি? এসএসডি, এসএসডি কেন নেয়? কারণ এটা সুপার ফাস্ট। এইচডিডিটা অনেক স্লো, তাই না? ওল্ড মডেল। এইচডিডি হোস্টিং দিয়ে আপনাকে হয়তো বা 1500 টাকায় সে 10 জিবি এবং ডোমেন দিতে পারবে। আর এসএসডি দিয়ে কিন্তু সেটা পারবে না। But আমাদের লাগবে তো এসএসডি, রাইট? এই জিনিসগুলা ক্লেভার ডিসিশন নিতে হবে আপনাকে অবশ্যই। লাইট স্পিড ওয়েবসাইট বা লিখা দেখে নিতে হবে, অথবা এখানে ডিরেক্ট লেখা থাকবে যে এসএসডি ওয়েব সার্ভার, এটা লিখা দেখে আপনাকে কনফার্ম করে নিতে হবে। লাস্টলি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাপোর্ট, সিপ্যানেল সাপোর্ট। আমরা যে কাজ করব, এই কাজে আপনার প্রবলেম আসবেই আসবে, কারণ প্রবলেমের কাজই এটা, তাই না? এখন আমাদের যে পিরিয়ড, আমরা যে কাজগুলো শিখতেছি, প্রবলেম হবে না? অবশ্যই প্রবলেম হবে। এই প্রবলেমটা সলভ তো করা লাগবে। সলভের সাপোর্টের জন্য আমরা জানি, ডোমেন হোস্টিং কেউ ইউজ করছেন কিনা আমি জানি না, বলতে পারবেন ডোমেনের হোস্টিং এর সাপোর্ট গুলো 36 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগে সলভ করতে। এখন আপনি ধরেন 72 ঘন্টা লাগে একটা সলভ হইলো সমস্যা, আরেকটা প্রবলেমে পড়লেন, এখন তো আপনার তো অ্যাসাইনমেন্টের টাইমই শেষ হয়ে যাবে। আপনার কোর্সের টাইমই আছে কয়দিন? আপনি যদি প্রবলেম সলভ করতে করতে আপনার টাইম চলে যায় 8-10 দিন, তাহলে আপনি গিয়া কাজ করবেনই কবে, আর এই কাজ জমা দিবেনই কবে, আপনি প্র্যাকটিস করবেন কবে? তো আপনার লাগবে কি, ইনস্ট্যান্ট সাপোর্টটা লাগবে, ঠিক আছে? যাতে ওই দিনের সাপোর্ট ওই দিনেই আপনাকে সলভ করে দেয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি নিতে গেলেন সাপোর্ট, ফাইন। ধরেন আপনি একটা জায়গা থেকে কাপড় কিনছেন, কিনে আপনি একটা কিছু বানাইতে গেছেন। এখন সে বলবে রং উঠে গেলে আমি দিব গ্যারান্টি, এটা আপনি বাসায় গেছেন, বাসায় গিয়ে একটা জামা বানাইছেন। আপনি যখনই দেখা গেছে যে ওটার মধ্যে আহ কোন একটা কিছু অ্যাড করতে গেছেন, ধরেন আপনি একটা বুতাম লাগাইতে গেছেন, বুতাম লাগাইতে গিয়ে দেখলেন কাপড়ে ওই বুতামটা থাকতেছে না কোনোভাবে, আপনি যেভাবে বুতামে সেলাই করে লাগাইতে যাচ্ছেন থাকতেছে না। তাকে নিয়ে গেলেন, ভাই এটা কি দিয়ে কি করলে কাজ হবে, এটা একটা সলভ করে দেন। সে বললো, না না, আপনার তো, আমরা তো কাপড়ের সাপোর্ট দেই, বুতামের সাপোর্ট তো আমরা দিব না। এখন ঝামেলায় পড়ে গেলেন না? এই, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, কারণ আউট অফ সিলেবাস দেখা যাচ্ছে যে অনেক উদাহরণ দিলে আপনাদের মাথায় ধরে ভালো। এখন পয়েন্ট হচ্ছে, আপনি গেলেন তার কাছ থেকে সি প্যানেলের সাপোর্ট নিতে, সে দিল। বাট যখন একটা ওয়ার্ডপ্রেসের প্রবলেম হয়েছে, ভাই এই যে এটা প্রিমিয়াম থিম, এটা ইনস্টল করতে কিন্তু ইনস্টল হয় না, সার্ভারে কি কোনো সমস্যা কিনা সলভ করে দেন না। সে বললো, না না, সার্ভারের সমস্যা নাই, এটা কোন জায়গায় ইনস্টল করতেছে? ওয়ার্ডপ্রেসে। না না, ওয়ার্ডপ্রেসের সাপোর্ট তো আমরা দেই না, আমরা তো ডোমেন হোস্টিং এর সাপোর্ট দেই। এখন তাহলে বিপদে পড়লেন না? এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার যাদের কাছ থেকে নিচ্ছি সে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আদৌ জানে কিনা। যদি ওয়ার্ডপ্রেসের সাপোর্ট না দিতে পারে, তার কাছ থেকে নিয়ে আমার লাভ হবে কি? বুঝছি। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অনেক কথা বলে ফেলছি, আশা করি এগুলো যদি কাজে লাগাইতে পারেন লাইফে আপনাকে অনেক কাজে দিবে। আর যদি ভুলা যান তাহলে তো ভুলা গেলেন, তাহলে তো কিছু করার নাই, রেকর্ডটা থাকবে, ভিডিওটা দেখে নিয়ে। এখন কোশ্চেন আসতে পারে কোত্থেকে নিবো ভাইয়া?
নিতে পারেন যে কোনো জায়গা থেকে। এই প্রত্যেকটা বিষয় যদি আপনি কমন পড়ে এবং প্রাইসটা কমে পান, যে কোনো জায়গা থেকে নিতে পারেন। আর আমরা স্টুডেন্টদের হ্যাসেল কমানোর জন্য, যাতে স্মুথলি রান করে সবকিছু, কোর্সটাতে যাতে কোনো প্রবলেম না হয়। কারণ অনেকেই দেখা যায় আপনারা প্রোভাইড করেন, আপনারা দেখাই দেন কোন প্রোভাইডারের কাছ থেকে নেবেন, একটা প্রোভাইডার দেখাইলাম, তারা হয়তো বা ভালো সাপোর্ট নাই দিতে পারে। এটা তো আর আসলে আমাদের হাতে থাকে না। এন্ড অফ দ্য ডে, আমরা আমাদের শুরুর দিকের ক্লাস 18-19-এর ক্লাস দেখলে দেখবেন আমাদের ওরকম সার্ভার রিলেটেড কিছুই ছিল না। আমরা পরবর্তীতে সার্ভার নিতে হয়েছে, সার্ভারের একটা এক্সপার্ট টিম নিতে হয়েছে, এন্ড আমরা সার্ভার গুলো প্রোভাইড করছি স্টুডেন্টদের, স্টুডেন্টরা স্মুথলি যাইতে পারে। তারপরে স্টুডেন্টদেরকে আমরা ফি দেই। মানে ইটস নট লাইক আমাদের বিজনেস, যে আমরা বিজনেস করতেছি আপনাদের কাছ থেকে, এইটা থেকে প্রফিট নিতে হবে। প্রফিট দরকার হলে আমরা কোর্সের প্রাইস বাড়াই দিব হয়তো, বাট এইখানে এই বিষয়টা আমাদের যতটুকু পসিবল স্টুডেন্টদের জন্য আমরা কমাই প্যাকেজ গুলো করার ট্রাই করি। তারপরেও মার্কেটে কমে পাওয়া যাইতে পারে এরকম। অনেকে ফ্রি সার্ভার ইউজ করে, আমাদের এই থেকে রেকমেন্ডেশন থাকবে না করা। ফ্রি সার্ভার ইউজ করে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, কারণ ফ্রি সার্ভারের কাজগুলা আজকে ঠিক আছে কালকে ঠিক নাই। ফ্রি সার্ভারে পেইড থিম প্লাগইন গুলো ইনস্টল হয় না প্রপারলি, সো কাজগুলো স্মুথলি হয় না। এন্ড আপনার তো পোর্টফোলিও বলতে কিছুই থাকবে না আপনার শেষে। মানে আপনার মনে হবে অনেক কিছু শিখছেন, সবকিছু শেষ, আপনি নিজেও সব ভুলে যাবেন, ক্লায়েন্টকেও দেখানোর মতো কিছুই থাকবে না, নিজেকে অনেক অসহায় লাগবে তখন। এটা তারপরে যদি মনে করেন আপনি কন্টিনিউ করতে পারবেন, দ্যাটস ফাইন, ওটা দিয়েও কন্টিনিউ করেন, আমাদের কোনো সমস্যা নাই। এখন যদি মনে করেন আমাদের কাছ থেকে নেওয়া উচিত, ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে যে কোন যে প্যাকেজটা নেবেন ওটা বাই নাও করতে পারেন। এইখানে একটা আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকে সবসময়, আমরা ট্রাই করি স্টুডেন্টদের জন্য কিছু একটা ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে আমি কোড ডোন্ট বি স্টুডেন্ট একটা বাটন দেখতে পারবেন, এটা যে কয়দিন থাকবে এই কয়দিন ডিসকাউন্ট পাবেন, যখন ডিসকাউন্ট চলে যাবে এটা হাইড করে দিব আমরা। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে সেম প্যাকেজ গুলো এখানে আবার দেখতে পারবেন। এইখানে 5 জিবির প্যাকেজটাতে এখন ডিসকাউন্ট চলতেছে, একটু আগে কত ছিল, 3800 টাকা ছিল, রাইট? আমি স্টুডেন্টে গেলে আমি কত দেখতে পাচ্ছি, 3600 না 2600 দেখতে পাচ্ছি। আচ্ছা, তো 2600-তে আমি তাহলে এখানে পেয়ে যাচ্ছি, তার মানে মোটামুটি 1200 টাকার মতো ডিসকাউন্ট এখানে পাচ্ছি। চাইলে এই প্যাকেজটা নিতে পারেন, আমাদের রেকমেন্ডেশন থাকবে, বাট নট কম্পালসারি আমাদের কাছ থেকে নিতে হবে। এটা একদমই কম্পালসারি কোনো বিষয় না, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে আপনি কন্টিনিউ করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট এখান থেকে নিলে আমাদের এন্ড থেকে আমরা হোস্টিং এর সাপোর্ট এন্ড ওই সাপোর্ট গুলো আমাদের এন্ড থেকে কভার করবো। এন্ড এটা 100% কনফার্ম থাকতে পারেন, আপনি যে রিলেটেড ফ্রিল্যান্সিং করার জন্য কাজ শিখতেছেন এটার জন্য যতটুকু পারফেক্ট করা পসিবল একটা সার্ভার, ওইভাবে আমাদের সার্ভার গুলো ডিজাইন করা। আচ্ছা, এখন ধরেন আপনি পারচেস করবেন কিভাবে? হ্যাঁ, এখান থেকে ডিরেক্টলি বাই নাও ক্লিক করবেন যে প্যাকেজটা নিতে চাবেন। যেহেতু মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট আছে, রেকমেন্ডেশন থাকবে যদি টাকার প্রবলেম না থাকে এটা নেওয়ার, যদি আমাদের কাছ থেকে নেন কিংবা দিয়ে। আমাদের পূর্বের রেকর্ড অনুযায়ী আমাদের প্রায় 70 থেকে 80% স্টুডেন্ট আমাদের কাছ থেকে নেয়, কারো কারো হয়তো আগে থাকে, কারো কারো পরিচিত প্রোভাইডার থাকতে পারে, হয়তো বা তাকে ফ্রি দিয়ে দিচ্ছে, এরকম হয় অনেকে। আচ্ছা, আর আরেকটা সুবিধা হচ্ছে কি, সবাই একসাথে নিলে দেখা যায় সার্ভারের প্রবলেম নাকি ওই থিম প্লাগইনের প্রবলেম এটা বোঝা যায়। কারণ যখন দেখবেন যে সবার প্রবলেম হচ্ছে, তারপর বোঝা যাবে যে এটা হয়তো বা সার্ভার থেকে কোনো ইস্যু হচ্ছে, জানাইলেই তারা সার্ভার থেকে এটা ডিসিশন নিবে। আর দেখা গেল যে আমরা ওইখান থেকে নিলাম না, এক একজন এক এক জায়গা থেকে নিলাম, কারোটাই কাজ করে থিম, কারোটাই করে না, এখন আপনি বুঝতেও পারবেন না আদৌ প্রবলেমটা কোন জায়গায়। এটা এটা একটা প্রবলেমের বিষয়। আচ্ছা, এটা করার পরে যে যেভাবে কোর্স পারচেজ করছিলেন, জিমেল ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড এভরিথিং সবকিছু এখান থেকে দিবেন, এগুলো সব ফিল আপ করবেন, ফেসবুক আইডি দিবেন, এনআইডি দিবেন, এই পর্যন্ত সব আপনাদের ইনফরমেশনই দিবেন, এইটুকু তো ক্লিয়ার। এইখানে অ্যাড অর্ডার নোটস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা ইম্পর্টেন্ট ডোমেন হোস্টিং এর ক্ষেত্রে। এই অ্যাড অর্ডার নোটস এ যাইতে হবে। এইখানে আপনি লিখবেন হচ্ছে আপনার ডোমেইন নেম। ডোমেইন নেমটা কিভাবে নেবেন আমি দেখাই দিই, ডোমেইন নেমটা অ্যাভেলেবেল আছে কিনা এটা চেক করতে হয়। কোথা থেকে? জোর আইডি থেকে চেক করতে হবে। আচ্ছা, আপনাদের কারো ব্র্যান্ডিং নেম সিলেক্ট করা আছে আগে থেকে? দেন তো আমি চেক করে দিই আপনার নামে ডোমেইন হোস্টিং অ্যাভেলেবেল আছে কিনা। রিনিউ করতে কত লাগবে? এই তো গুড কোয়েশ্চেন আসতেছে, এখন সুন্দর কোয়েশ্চেন আসতেছে। এইটা কোয়েশ্চেন করতে হবে ডোমেইন হোস্টিং প্রোভাইডারকে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এন্ড থেকে আমি বলে দেই, আমাদের এন্ড থেকে ডোমেইন রিনিউ প্রাইস শুধুমাত্র স্টুডেন্টদের জন্য সেম। আমি আবার ক্লিয়ার করতেছি, শুধুমাত্র স্টুডেন্টদের জন্য ডোমেইন হোস্টিং রিনিউ প্রাইস সেম অ্যাজ নিউ। এটা কিন্তু আমাদের দেখা যায় কিছু যদি লসও থাকে, আমরা স্টুডেন্টদের জন্য এটা এটা করে দিই আর কি, রিনিউ সেম প্রাইসে করে দেই। যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা ইউটিউবে যাবে, আপনারা তো স্টুডেন্টের বাইরে, সো সরি টু সে আপনাদের রিনিউ চার্জটা সেম থাকবে না, হয়তো পরবর্তী বছর ডলারের রেটের উপরে আমাদের প্রাইসের উপরে রিনিউ চার্জটা বাড়তে পারে। বাট স্টুডেন্টদের জন্য 100% অফারে যদি নেন 2600 টাকায়, নেক্সট ইয়ার রিনিউ চার্জ 2600 বা অফারের যে প্রাইসটা ওই প্রাইসটাই থাকবে। জাস্ট আপনার ব্যাচ নাম্বার মনে রাখলেই হবে। হোপফুলি বুঝতে পারছেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া একটা হুম। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ।
এই যে বললেন যে স্টুডেন্টের জন্য রিনিউ চার্জটা সেম থাকবে, এটা কি ভাই লাইফ টাইমের জন্য নাকি যখন আমরা স্টুডেন্ট স্টুডেন্টদের থাকবো জন্য, একটা সময় তখন? স্টুডেন্ট তো লাইফ টাইম স্টুডেন্ট, আমাদের আপনাদের সাপোর্ট যেহেতু লাইফ টাইম থাকবে, আপনাদের ইয়েস। সাপোর্ট তো শুরু হবে ফাইবার কেসের পরে, তাই না? এখন তো স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সাথে জাস্ট হচ্ছে একটা জুমে আপনারা সাপোর্ট নেন, বাট আসল সাপোর্টটা তো আলাদা টিম, ওইটা শুরু হবে লাইফ টাইমের জন্য ফাইবার কেসের সময় থেকে। যেহেতু ওইখানে আপনারা লাইফ টাইম স্টুডেন্ট, আমাদের কাছেও লাইফ টাইম স্টুডেন্ট, সো লাইফ টাইমই সেম থাকবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। ওকে, সো যে বিষয়টা বলতে চাইলাম, আপনাদের কারো নাম সিলেক্ট করা আছে এখন? দেন আমি নাম দিয়ে টেস্ট করে দিই, আপনার ডোমেনটা কিভাবে নিবেন। যে কেউ জাস্ট নামটা লিখে দেন, জুমের চ্যাটে লিখে দেন। যদিও নামটা আপনার সময় নিয়ে সিলেক্ট করবেন, তারপর একটা জাস্ট নাম দেন, আমি দেখে দিই। একজনের পাইলাম। আচ্ছা, উনি হচ্ছে এপিক ফারহান নাম দিছে, এরকম তাই না? লাস্টে ডট কম বসাবেন, সিম্পলি মুখস্থ একবারে, কোনো স্পেসিং ছাড়া, মাঝখানের স্পেসটা কেটে দিবেন। এই হয়ে গেল আপনার ডোমেইন নেম। এটা চেক করে দেখবেন আছে কিনা। আন লাগবে না, নাম অনেক নাম হয়ে গেছে। কংগ্রেচুলেশন, এটা অ্যাভেলেবেল, তো এটা আপনি ডোমেইন নেম নিতে পারেন। আর দেখে নিবেন এই নামটা, একটু আগে যে নামটা আমরা করলাম ওই নামটা ব্র্যান্ডিং এর জন্য ঠিক আছে কিনা, তাহলেই বাস। আচ্ছা, আরেকটা নাম পাইলাম, সুমাইয়া রিয়া, ওনার নাম দেখি। মাঝখানে লাস্টে ডট কম বসায় মাঝখানে স্পেসটা কেটে দিব। চেক। কংগ্রেচুলেশন, এটাও অ্যাভেলেবেল। আচ্ছা, শুধু মামুন তো আসলে ভালো নাম হইলো না, মামুনের সাথে কিছু একটা অ্যাড করতে হবে তো। ওইটা একটু একজনে দিছে অ্যাভেলেবেল। শুনি মাঝখানে এইচ ইউজ করছে, অ্যাভেলেবেল। ডোমেন নেম সব ছোট হাতের হয়, তারপর সমস্যা নেই, বড় হাতের দিলে ছোট হাতেরই হয়ে যাবে। সব ডোমেন দেখবেন সবসময় ছোট হাতের, ডোমেনে কোনো বড় হাতের কিছু থাকে না। তো স্পেস থাকা যাবে না কোথাও, বুঝতে পারবেন? এইগুলো সবগুলো অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল যেহেতু ধরেন এইটাই আমি ডোমেনটা নিচ্ছি, হ্যাঁ, এইখানে যাব, এই যে অর্ডার নোটে ডোমেনটা বসাবো, এন্টার দিয়ে ব্যাচের নাম্বার লিখবো। আপনাদের ব্যাচের নাম্বার কত? বুঝছি, এই দুইটা দিব। এটা দিব হচ্ছে অফারটা রিভিল করলাম এই কারণে, এটা দিলাম ডোমেইন নেমের কারণে। আর আপনাদের স্টুডেন্ট এনশিওর করতে হবে আমাদের, নাহলে তো অফারটা পাবেন না, তাই না? না, ডোমেন কেনা লাগবে না, এই প্যাকেজে সবকিছু ইনক্লুডেড। ডোমেন হোস্টিং, উইসাইট সিকিউরিটি এন্ড রিনিউ যদি করতে চান সেম প্রাইসে করতে পারবেন স্টুডেন্ট হিসেবে। এন্ড ডোমেন ট্রান্সফারের সময় আমরা কোনো চার্জ নেই না, ফ্রি অফ কস্ট ডোমেন ট্রান্সফার করতে পারবেন এমনিতে। সবকিছু বলতেছে কিন্তু স্টুডেন্টদের জন্য। তো আমি বারবার কেন সতর্ক করি, আমাদেরকে অনেকে স্টুডেন্ট, অনেকে নক দেয় বাইরের, যে ভাইয়া আমাকে এই প্যাকেজটা দেন, আমরা তো তখন দিতে পারি না, কারণ তারা তো স্টুডেন্টদের বাইরে, তাই না? আচ্ছা, সো এটা গেল। আমরা এখান থেকে এটা চেক মার্ক করবো, জাস্ট এখান থেকে প্লেস অর্ডার করে দিব। কোনো কুপন বা কোনো কিছু ইউজ করা যাবে না, তাহলে ইরোর আসবে, কারণ অলরেডি এখান থেকে এখানে কিন্তু ডিসকাউন্ট প্যাকেজই বিল করা হচ্ছে এখানে, তো যেখানে স্টুডেন্ট ব্যাকেটে লেখাও আছে। জাস্ট ডিরেক্টলি প্লেস অর্ডার করবেন, তারপর পেমেন্টের অপশন আসবে, পেমেন্টটা কমপ্লিট করলে আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা সেট আপ করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব। এটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা, হোস্টিং এর ব্যাকআপ আমাদের আছে, বাট আমরা নিজেরাও আপনাদেরকেও কিভাবে ব্যাকআপ নিতে হবে এটা দেখাই দিব। তো আমাদের ব্যাকআপ গুলা রেগুলারলি হয়, বাট এটার উপরে আমরা হচ্ছে আপনাদের রেকমেন্ড থাকতে না করবো, কারণ এইটা ব্যাকআপ মানে পুরা ওয়েবসাইটটা ব্যাকআপ, নির্দিষ্ট একটা ওয়েবসাইট ব্যাকআপ কিভাবে নিতে হয় এগুলো তো আপনাদের কোর্সে আমরা দেখাই দিব। আচ্ছা, স্টুডেন্ট আইডি অ্যাড করতে হবে। স্টুডেন্ট আইডি না দিলেও হবে, ব্যাচ নাম্বার অ্যাড করলেই হবে, আপনার নাম অনুযায়ী আমরা স্টুডেন্ট আইডি আমরাই দেখতে পাবো। ওকে, এখন এটা যখন কমপ্লিট হয়ে যাবে, সেট আপ করতে যতটুকু টাইম লাগে, সেট আপ করে আপনাকে একটা অ্যাক্সেস ইনবক্স করা হবে। কোথায় ইনবক্স করবো? আপনাকে ইনবক্স করবো ফেসবুকে, কারণ ওটা দিয়ে যাতে আপনারা সাপোর্ট দিতে পারবেন। ফেসবুকেই তো সব জায়গায় আপনারা অ্যাড আছেন আমাদের।
ফেসবুকে পাঠিয়ে দিবে। এখন যখন পাঠিয়ে দিবে, এটা কিভাবে কাজ করবে? পোর্টফোলিও ওয়েবসাইট না নিলে কি ফ্রিল্যান্সিং করা যাবে না? যাবে, বাট দেখা গেল যে যুদ্ধ অনেকটা অস্ত্র ছাড়া এরকম ভাবে আর কি করা যাবে অবশ্যই, অনেকে করে। বাট এটা অনেক পাওয়ারফুল একটা টুল, চাইলে ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরেন আপনি আহ একটা জায়গাতে কোন একটা গেম, ক্রিকেট গেম, আপনি ক্রিকেট গেমে অংশগ্রহণ করতেছেন। তো এখানে যদি প্রপার ড্রেস আপ করে খেলেন, আপনি হাতে গ্লাভস পরেন, মাথায় হেলমেট পরেন, আপনার ক্রিকেট গেমটা অনেক ভালো হবে, তাই না? বিষয় না। ওইটা ছাড়া কি খেলা যায়? না, অবশ্যই খেলা যায়। রিস্ক থাকে, ভালো শট না খেলতে পারার একটা ব্যাপার থাকে, অনেক কিছুই ম্যাটার করে আর কি। সেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যাদের একটু নলেজ আছে তারা সবাই আমরা জানি। এটা কতদিনের মধ্যে কিনতে হবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ আজকের পর থেকেই সবগুলো অ্যাসাইনমেন্টই তো আমরা এইটার উপরেই করবো, তাছাড়া তার অপশন নেই। তো ওয়ার্ডপ্রেসের কাজ করা, So, আজকে থেকেই তো ওয়ার্ডপ্রেসের ক্লাস হচ্ছে আমার। যদি আমরা এখনো টপিক দেখি নাই, আমরা এখন টপিক দেখা স্টার্ট করবো। আর এতক্ষণ যা দেখছি সব তো সব জাস্ট বক বক করছি, তাই না? কিছু তো আর অ্যাসাইনমেন্ট করার মতন কিছু নাই। সো আচ্ছা, যখন এটা হয়ে যাবে আমরা একটা অ্যাক্সেস পাবো। অ্যাক্সেসটা কেমন আমি একটু দেখাচ্ছি। একটু ওয়েট করবেন। এক্সিস্টিং ডোমেইন ইউজ করবে ফর অ্যাসাইনমেন্ট গুলি, অবশ্যই ইউজ করা যাবে। বাট রেকমেন্ডেশন থাকবে পোর্টফোলিওর জন্য, quickly নিয়ে নিতে পারলে এটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, আপনি যদি অ্যাসাইনমেন্ট করার জন্য যে কোনোটা ইউজ করেন, দ্যাটস এনাফ, কোনো সমস্যা নেই। ওয়েট করবেন, আমি এর জন্য একটা অ্যাক্সেস বানাচ্ছি। সাবডোমেইন ইউজ করা যাবে কি? তবে আমাদের তো কোনো বাধা নাই, কোনো কিছু সমস্যা নেই। আপনি ইউজ করেন, কোনো প্রবলেম নেই।